আহ, সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে। আজকে আমরা আমাদের যে আপার প্রাইমারি ক্লাস চলছিল, সেই আপার প্রাইমারি ক্লাসের আজকে আমরা যে নতুন একটা ইউনিট শুরু করব সেটা হচ্ছে ইউনিট 3, যেটা হচ্ছে সাইকোলজি, কাল সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন। এই ইউনিটটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত পরীক্ষা এখান থেকে কম বেশি প্রশ্ন আসে। এবং এই আজকে যে বিষয়, মূলত আজকে যে বিষয়গুলোকে আমরা জানবো আজকের এই ক্লাসে, সেটা হচ্ছে এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা সাইকোলজিক্যাল কনসেপ্ট সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেব। তারপরে আমরা এই সাইকোলজিক্যাল বিষয়ে যে সমস্ত সিলেবাসের পার্টগুলো আছে, সেই সিলেবাসের পার্টগুলোকে আমরা পরবর্তী ক্লাসে পর আমরা সেগুলোকে করব। তাই সবাইকে বলবো যে আজকের একদম সাইকোলজির একদম ওভারঅল কনসেপ্ট, একটা জিস্ট সাইকোলজি সম্পর্কে তোমাদেরকে ধারণা আমি দিতে চলেছি। এবং এই ধারণাটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরের যে সাইকোলজিক্যাল যে সমস্ত টপিকগুলো আছে সেগুলোকে সঠিকভাবে জানা বা বোঝার ক্ষেত্রে। তাই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে বলবো তোমাদের মনোযোগ দিয়ে ক্লাসটাকে শোনার জন্য। এবং পরবর্তীকালে এই ক্লাসের ভিডিওটাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকি। তাই তোমরা যখন ইউটিউব চ্যানেলে দেখবে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট বা যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা নিশ্চয়ই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে দেবে। তাহলে আমরা শুরু করি। আজকে দেখো তোমাদের যে ইউনিট 3 এর যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস, এই যে সিলেবাসটা আছে তোমাদের আপার প্রাইমারি লেভেল, সেই আপার প্রাইমারি লেভেলের একদম দেখো বেসিক যে সিলেবাস যদি আমরা দেখি, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, তার ভিতরে স্টিংট, রিপ্লেস, অ্যাকশন, রিঅ্যাকশন টাইম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আছে। আমরা সিম্পল আজকে এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা কি সেই সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদেরকে দেব। প্রথমেই দেখো, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলতে সবার আগে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ সাইকোলজি। ডেফিনেশন অফ সাইকোলজি, সাইকোলজি শব্দটা কি, সাইকোলজি শব্দটা কোথা থেকে উৎপত্তি, সাইকোলজি বলতে আমরা কি বুঝি, সেগুলো আমরা ধীরে ধীরে আমরা জানবো। তার আগে আমরা জানি যদি সাইকোলজি জিনিসটা কি। সিম্পল দেখো, আমি একটা ডেফিনেশন তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যে সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি, সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। এই পর্যন্ত থামো। কি বলেছি এখানে, কতগুলো শব্দ দেখো। সাইকোলজি একটা সাইন্টিফিক স্টাডি বলেছি, যে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। কেন বৈজ্ঞানিক প্রক্রিয়া এলো সেটাও আমরা বলবো, কবে বৈজ্ঞানিক প্রক্রিয়া এলো সেটাও বলবো। মূলত কি সাইকোলজি, আমরা যদি সাইন্টিফিক স্টাডিকে যদি আমরা একটু বাদ দিয়ে দিই, সিম্পল যদি এটাকে যদি আমরা কাটি, সাইকোলজি ইজ দ্য হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। তাহলে এই যে হিউম্যান বিহেভিয়ার, আমরা হিউম্যান মানে মানুষ, আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে আচার আচরণ এবং আমাদের যে মেন্টাল প্রসেস, আমরা যা কিছু চিন্তা করি, ভাবনা করি, যেগুলো অনুভূতি ফিলিং করি, সেই সমস্ত পরিস্থিতিকে নিয়ে বিশ্লেষণ করেই হচ্ছে কি সাইকোলজি। এখন একদম শুরুতে যখন সাইকোলজি শব্দটা যখন উৎপত্তি হয়েছিল, তখন দেখা গেল এই সাইকোলজি শুধুমাত্র আমাদের মানুষের আচার আচরণ বা বিহেভিয়ার নিয়ে আলোচনা করে। সেটাই হচ্ছে সাইকোলজি। পরবর্তীকালে ডে বাই ডে সাইকোলজি যখন নিয়ে প্রচুর গবেষণা হলো, তখন দেখা গেল যে এই যে মানুষের বিহেভিয়ার বা আচরণ, এটাকে সঠিকভাবে যদি আমরা সাইকোলজিক্যাল কনসেপ্ট, পরবর্তীকালে আমরা যখন এই সাইকোলজি নিয়ে যখন অনেক বেশি গবেষণা হলো, তখন দেখলো যে এই যে মানুষের আচার আচরণ বা মানুষের এই যে মেন্টাল প্রসেস কি ঘটছে, সেটাকে সঠিকভাবে জানতে গেলে কিছু সিস্টেমেটিক, কিছু পদ্ধতি, কিছু রুলস, কিছু নিয়ম, যার উপরে ভিত্তি করে এগুলোকে স্টাডি করা উচিত। সেই সিস্টেমেটিক পদ্ধতির জন্য সাইকোলজি শব্দ যুক্ত হলো, যে আমরা এই যে মানুষের হিউম্যান বিহেভিয়ার, আচার আচরণকে বিশ্লেষণ করব, কিন্তু সাইন্টিফিক কিছু সিস্টেমেটিক, বৈজ্ঞানিক কতগুলো নীতিকে মেনে আমরা সেটাকে বিশ্লেষণ করব। সেটাই হচ্ছে সাইকোলজি। এখন এই যে হিউম্যান বিহেভিয়ার এবং যে মেন্টাল প্রসেস, এই দুটোর মধ্যে একটা বিরাট সম্পর্ক আছে এবং বিশাল কিছু একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে। কেমন? ধরো এই যে হিউম্যান বিহেভিয়ার, আমাদের যে আচার আচরণ, আমরা যা কিছু করি, একটা মানুষকে আমরা বাইরে থেকে দেখে অনেক সময় আমরা তার আউটলুক দেখে আমরা বিহেভিয়ার করি, যে না সে খুব হ্যাপি আছে, সে খুব দুঃখী আছে, বা তার কাছে গেলে সেই লোকটার পার্সোনালিটি এরকম হতে পারে, আমরা কিছু ফিল করি। সেগুলো কি দেখে ফিল করি? মানুষটার বিহেভিয়ারকে দেখে ফিল করি। কিন্তু মানুষটার মেন্টাল প্রসেস কি ঘটছে, সেটা কি আমরা কখনো দেখতে পাই? সেটা কিন্তু আমরা কখনো
দেখতে পাই না। তাহলে এই যে মেন্টাল প্রসেসে যা কিছু ঘটে তার বিহেভিয়ার কিন্তু সবার প্রথমে সেটা আমাদের বিহেভিয়ারের মধ্যে পরিলক্ষিত হয়, যেটা কিন্তু আমরা বাইরের সমাজ, বাইরের মানুষ সেটাকে সঠিকভাবে দেখতে পায়। এখন এই মেন্টাল প্রসেস এমন একটা জিনিস যে মেন্টাল প্রসেস কিন্তু তুমি না চাইতেও তোমার ব্রেনে সেটা প্রসিড হচ্ছে, সেটা কিন্তু তুমি চাইলেও তুমি দেখাতে পারছো না কাউকে। কি দেখাচ্ছ তোমার মেন্টাল প্রসেসে, যেটা তুমি ভাবছো সেটা তোমার বিহেভিয়ারের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, সেটাই হচ্ছে সাইকোলজি। এবং এটা কি করে, দেখো লেখা আছে ইট এক্সপ্লোর হাউ ইন্ডিভিজুয়াল থিঙ্ক, প্রত্যেক ব্যক্তি কিভাবে কি কি ভাবছে, কি ফিল করছে এন্ড অ্যাক্ট ইন ডিফারেন্ট সিচুয়েশন। মানে এই যে আমরা যেটা আমরা এই যে প্রতিটা মানুষ যা চিন্তা করছে, যেটা নিয়ে চিন্তা করে, যেটা নিয়ে অনুভূতি করে এবং যেটা নিয়ে একটা আচরণ করে, বিভিন্ন সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আচরণ করে, কেন মানুষ এই আচরণগুলো করছে, এই সংক্রান্ত যে বিশ্লেষণ করেই হচ্ছে সাইকোলজি। সিম্পল, আমাদের যে ধরনের আমরা বিহেভিয়ারটা করছি, আমরা যে বিহেভিয়ার করি সেই বিহেভিয়ারটা আমরা কেন করছি, কি জন্য করছি, এই সংক্রান্ত বিষয় নিয়ে যে সাবজেক্ট বা যে বিষয় আলোচনা করে তাকে আমরা সাইকোলজি বলবো। এখন এই সাইকোলজির বিভিন্ন সাইকোলজিস্ট যারা সাইকোলজিকে বিভিন্ন ভাবে সাইকোলজিকে একটা তার সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। সেই সংজ্ঞাগুলোকে যদি আমরা একটু দেখি, প্রথমে দেখো একটা দিয়েছিল মরিস অ্যান্ড মেস্ট্রো, যে সাইকোলজিক্যাল ডেফিনেশনটা দিয়েছিল যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। সিম্পল একটা ডেফিনেশন দিয়েছিল, কি বলেছিল, মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার একটা বিজ্ঞান। যে মনোবিজ্ঞান থেকে সাইন্টিফিক স্টাডি বলেছিল, মানে বৈজ্ঞানিক ভিত্তির উপর, বৈজ্ঞানিক কতগুলো ভিত্তিকে মেনে আমরা বিশ্লেষণ করব। কি বিশ্লেষণ করব, মানুষের আচার আচরণ এবং তার যে মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়া, সেটাই সাইকোলজি, এর বাইরে আর কিছু না। আবার বিএফ স্কিনার সাইকোলজি সম্পর্কে বলেছিল, সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি, দেখো সবাই কিন্তু সাইন্টিফিক স্টাডি করেছে, বৈজ্ঞানিক কতগুলো নীতি অফ বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ মানুষের আচরণ এবং অভিজ্ঞতার যে বৈজ্ঞানিক অধ্যয়ন যে বিষয় করবে তাকেই আমরা সাইকোলজি বলবো। আবার উইলিয়াম ম্যাকডুগাল কি বলেছে, উইলিয়াম ম্যাকডুগাল বলছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার, অর্থাৎ মানুষ এবং প্রাণীর যে আচার আচরণ নিয়ে বিশ্লেষণ করে যে বিজ্ঞান তাকে আমরা সাইকোলজি বলবো। এখন কথা হচ্ছে স্যার, তাহলে এই যে সাইকোলজি শব্দটা, এর যদি আমরা একটু মিনিং দেখি যে সাইকোলজি শব্দটা কোথা থেকে আগত, কিভাবে সাইকোলজি শব্দটা এলো, আমরা মূলত দেখো সাইকোলজি কামস ফ্রম গ্রিক ওয়ার্ড, কোন শব্দ থেকে আগত, গ্রিক শব্দ থেকে আগত। ক্লিয়ার, এখানে দুটো শব্দ, একটা সাইকোলজিকে যদি আমরা ভেঙে, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগোস। সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা বা সোল যাকে আমরা বলি, বা মাইন্ড আমরা যাকে বলি। লোগোস কথার অর্থ হচ্ছে একদম, যখন সাইকোলজি শুরু হয়েছিল, যখন সায়েন্টিফিক শব্দটা সাইকোলজি ডেফিনেশনে আসেনি, তখন লোগোস কথার অর্থ ছিল স্টাডি অফ, স্টাডি, সিম্পল স্টাডি বা স্টাডি অফ যাই বলি না কেন। পরবর্তীকালে এই লোগোস কথাটার অর্থ যখন সায়েন্টিফিক স্টাডি যুক্ত হলো, তখন এই লোগোস কথাটার অর্থ ধীরে 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 চেঞ্জ হয়ে তখন হলো যে সাইকোলজি ইজ দ্য, এই সরি, লোগোস কথার অর্থ তখন তৈরি হলো কি সায়েন্স, লোগোস মিন্স সায়েন্স। তার মানে এই যে একটা, তাহলে দুটো শব্দ, একটা হচ্ছে সাইকি, একটা হচ্ছে লোগোস। সায়েন্স মিন্স মাইন্ড অর সোল, যেটাকে আমরা মন বা আত্মা বলি, আর লোগোস মিন যেটা কিছু অধ্যয়ন, সায়েন্টিফিক বৈজ্ঞানিক নীতি মেনে কিছু অধ্যয়ন করব, সেটাই হচ্ছে আমাদের সাইকোলজি। এখন এই দুটো শব্দকে যদি আমরা যুক্ত করি, অর্থাৎ সাইকি এবং লোগোস, এই দুটোকে আমাদের শব্দকে যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা বুঝবো যে সিম্পল সাইকোলজি ইজ দ্য, কি হবে, সাইকোলজি দ্য স্টাডি অফ বিহেভিয়ার, স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। এই যে কার বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার, এবং কার মেন্টাল প্রসেস, মানুষের হিউম্যান, মানুষের মেন্টাল প্রসেস। সেই জন্য এই যে দেখো সাইকোলজির এই যে যে তিনটে যে তোমরা ছক দেখতে পাচ্ছ, যে সাইকোলজি একটা কি সাইন্টিফিক স্টাডি, সবার প্রথমে একটা স্টাডি, সাইকোলজি কি একটা স্টাডি, সেটা কি করছে, মেন্টাল প্রসেসকে জানতে সাহায্য করছে। মেন্টাল প্রসেস, আমরা কি ভাবছি, আমরা যেটা ভাবি সেটাই তো আমাদের বিহেভিয়ারে পরিলক্ষিত হয়। তাহলে মানুষকে আমরা কি দেখতে পাই, মানুষকে আমাদের মেন্টাল প্রসেস দেখতে পাই, কখনো না। আমাদের কি দেখে, আমাদের আচার আচরণ দেখে, আমাদের বিহেভিয়ার দেখে। তাহলে এই যে আচার আচরণ, এই যে বিহেভিয়ার, যেগুলো কিছু ঘটছে, এগুলো ঘটার আগে, সবার আগে কি হচ্ছে, মেন্টাল প্রসেস হচ্ছে। মেন্টাল প্রসেস হওয়ার পরেই তো আমাদের হিউম্যান বিহেভিয়ারে সেটা পরিলক্ষিত হচ্ছে। তাহলে এই যে মানুষের বিহেভিয়ার, আচার আচরণ বা এই যে মেন্টাল প্রসেস নিয়ে যে বিষয় নিয়ে জানতে সাহায্য করে বা যে বিষয় নিয়ে আলোচনা করে, তাকেই আমরা সিম্পল সাইকোলজি আমরা বলবো। ক্লিয়ার সাইকোলজি সম্পর্কে?
এবার যদি আমরা এই সাইকোলজির কতগুলো ব্রাঞ্চ দেখতে চাই, ব্রাঞ্চ মানে যে সাইকোলজি কত ভাবে, কত ধরনের সাইকোলজি আছে, সাইকোলজির মূল শাখাগুলো কি কি, সেখানে আমি অনেকগুলো জিনিসই তোমাদের এখানে যতগুলো প্রকার সাইকোলজি মোটামুটি আছে, মোটামুটি তোমাদের জন্য আসার মতো সেগুলো আমি এখানে লিখেছি। দেখো, ব্রাঞ্চ জেনারেল সাইকোলজি, যেখানে বলা হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান। এখন সাধারণ মনোবিজ্ঞান আমরা কি বলবো? সাধারণ মনোবিজ্ঞান বলতে সাধারণত একদম এই যে আমাদের হিউম্যান বিহেভিয়ারের যে আচার আচরণ বা যে মানসিক প্রক্রিয়া, যে মানসিক প্রক্রিয়ার যে নীতিগুলো বিশ্লেষণ করা হয় কি এই জেনারেল সাইকোলজি, যেখানে খুব সিম্পল, মানে মানুষের আচার আচরণ খুব সাধারণ যে সমস্ত আচার আচরণগুলো এবং এই যে মেন্টাল প্রসেস এবং বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হচ্ছে জেনারেল সাইকোলজি। এবার ডেভেলপমেন্টাল সাইকোলজি বলতে আমরা কি বুঝবো? ডেভেলপমেন্ট মানে এই যে আমরা জন্ম থেকে ধীরে ধীরে আমরা একদম বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিছু সাইকোলজিক্যাল বডি যেমন ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, কিছু ফিজিক্যাল চেঞ্জেস হয়, সেরকম ভাবে আমাদের মেন্টাল প্রসেসে কিছু চেঞ্জেস আসে। আসে নিশ্চয়ই। ধীরে ধীরে আমাদের ম্যাচুরিটি লেভেল বাড়ে। এই যে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত এই যে আমাদের যে চেঞ্জেস, সাইকোলজিক্যাল চেঞ্জেস, আমাদের বিহেভিয়ার যেগুলো নিয়ে আলোচনা করবে যে শাখা, তাকে আমরা বলবো কি ডেভেলপমেন্টাল সাইকোলজি। এরপর আসছি আমাদের এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি কি বলছে যে এই যে শিক্ষা, যে এডুকেশন, যে এই যে কিভাবে একজন শিক্ষার উন্নয়ন বা মনোবিজ্ঞান প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব, যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে কি এডুকেশনাল সাইকোলজি, যেখানে হচ্ছে শিক্ষামূলক আসপেক্ট গুলোকে ডেভেলপমেন্ট করা হবে। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। ক্লিনিক্যাল সাইকোলজি মূলত এই যে ধরো যারা কোনো রোগ ব্যাধি বা চিকিৎসার ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়, যেন মানসিক অসুস্থতা কোনো রোগী বা কোনো একটা রোগ নির্ণয় করার জন্য যখন অনেক সময় হয় না যে খুব ডিপ্রেশনে তুমি চলে গেলে, তখন তুমি কোনো সাইকোলজিস্টের কাছে যাচ্ছ, মানে কি ক্লিনিক্যাল, মানে তোমাকে ঠিক তোমার কোনো অসুস্থতা বা কোনো চিকিৎসাকে অসুস্থ কোনো অসুস্থতা বা কোনো চিকিৎসাকে মানে নির্মূল করার জন্য তোমাকে যে স্টাডি করা হচ্ছে, তখন আমরা তাকে বলবো ক্লিনিক্যাল সাইকোলজি। কাউন্সিলিং সাইকোলজি আমরা কখন বলবো? যখন কোনো জীবনের কোনো রকম সমস্যা থাকে, বিভিন্ন রকম আমরা মাঝে মধ্যে সমস্যায় পড়ি, সেটাকে কাউন্সিল করার জন্য আমরা বিভিন্ন সাইকোলজিস্টের কাছে যাই। সেই সাইকোলজিস্ট তোমাকে কিছু পরামর্শ দেয় তোমার লাইফ সংক্রান্ত, কিভাবে তোমাকে জীবনটাকে অতিবাহিত করতে হবে, কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে, তোমাকে কাউন্সিলিং করছে, তখন আমরা তাকে বলবো কাউন্সিলিং সাইকোলজি। সোশ্যাল সাইকোলজি আমরা কখন বলবো? সোশ্যাল সাইকোলজি মানে এই যে আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিক প্রভাব, আমরা পারিপার্শ্বিকের সাথে কিভাবে আচরণ করব, কিভাবে সম্পর্ক বিচার করব, কিভাবে সম্পর্কের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, এই সমস্ত পরিস্থিতি নিয়ে যে বিশ্লেষণ করে হচ্ছে সোশ্যাল সাইকোলজি। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশনাল সাইকোলজি। এখানে মূলত যে এই যে আমাদের যে বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রি গুলো আছে, সেখানে বা কর্মক্ষেত্র যেগুলো আছে, সেই কর্মক্ষেত্র কিভাবে সেই কর্মক্ষেত্রর যে সমস্ত কর্মীরা আছে তাদের মানসিক স্বাস্থ্যকে সঠিকভাবে বজায় রেখে কিভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্সকে ডেভেলপ করা যায়, সেটা নিয়ে যখন আলোচনা করবে তখন তাকে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশনাল সাইকোলজি। এক্সপেরিমেন্টাল সাইকোলজি কাকে বলবো? পরীক্ষামূলক, যেখানে যে কোনো কিছু আমরা শিখবো, শেখা বা স্মৃতি বা যেটা আমরা ফিল করছি, তার উপর যখন কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করবো, তখন আমরা তাকে বলবো এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এরপর আসি অ্যাবনর্মাল সাইকোলজি। অ্যাবনর্মাল সাইকোলজি কি? যে সমস্ত মানুষ, এই যে আমরা যারা সাধারণ থেকে যারা একটু স্পেশাল চাইল্ড বা স্পেশাল পিপল আছে, যাদের কিছু রকম একটু মেন্টালি ডিসব্যালেন্স বা অন্যরকম সমস্যা জনিত সংক্রান্ত আছে, যাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলি, তাদের যে সমস্যা, তাদের সেই সমস্যাগুলো বা তাদের যে অস্বাভাবিক আচরণগুলো নিয়ে যখন আমরা কোনো কিছুকে স্টাডি করব, তখন তাকে অ্যাবনর্মাল সাইকোলজি বলবো। এখন আমাদের মূল যেটা জায়গাটা জানতে হবে, আমি এখানে দেখো বোল্ড করে রেখেছি, যেটা হচ্ছে স্পোর্ট সাইকোলজি, ক্রিয়া মনোবিজ্ঞান। এখন স্পোর্ট সাইকোলজি বলতে আমরা কি বুঝবো? সিম্পল জিনিস, যে সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর, জেনারেল সাইকোলজিক্যাল যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলোকে যখন আমাদের স্পোর্টস পার্সনদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে, সেইটা নিয়ে যখন আমরা স্টাডি করব, তখন আমরা তাকে স্পোর্টস সাইকোলজি বলবো। সিম্পল কি, যে এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট গুলো কিভাবে আমাদের স্পোর্টস পারফরমেন্সকে ইনফ্লুয়েন্স করছে, অর্থাৎ যখন আমরা কোনো এই যে সাইকোলজিক্যাল প্রিন্সিপাল গুলো যখন স্পোর্টস পার্সনদের উপর স্পোর্টস পার্সনদের সাথে আমরা বিচার করে তাদের পারফরমেন্সকে অ্যানালাইসিস করার চেষ্টা করব, সেটাই হচ্ছে স্পোর্টস সাইকোলজি বা ক্রিয়া মনোবিজ্ঞান। ঠিক এই যে যে সমস্ত ব্যক্তিগুলো, একজন অ্যাথলিটের তার পারফরমেন্স কি শুধুমাত্র কি তাকে আমি ফিজিক্যাল ট্রেনিং দিলেই তার পারফরমেন্স ডেভেলপ হবে?
তাকে যতদিন রাত আমি তাকে পরিশ্রম করালে তার পারফরমেন্স ডেভেলপ হবে, হবে না। কারণ তার মধ্যেও সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আছে, স্ট্রেস বলো, অ্যাংজাইটি বলো, অ্যাগ্রেশন বলো, মোটিভেশন বলো, ইন্টারেস্ট বলো, ইনস্টিংস বলো, ইমোশন বলো, ফোকাস বলো, কনসেন্ট্রেশন বলো, অ্যাটেনশন বলো, গোল বলো, সমস্ত কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলো তো পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করবে। তাহলে সেই ফ্যাক্টর গুলোকে যখন স্পোর্টস পার্সনদের নিয়ে আমরা আলোচনা করব, তার পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য যখন আলোচনা করব, যে বিষয়টা সেটা হচ্ছে স্পোর্টস সাইকোলজি। সিম্পল। এরপরে আরো কিছু সাইকোলজিক্যাল আছে, এটা কগনিটিভ সাইকোলজি। কগনিটিভ সাইকোলজি মূলত ওই যে চিন্তা শক্তি, জ্ঞানমূলক সাধারণত প্রতিক্রিয়া যেগুলো নিয়ে আলোচনা করব বা যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, তখন আমরা তাকে কগনিটিভ সাইকোলজিক্যাল বলবো। আর একটা হচ্ছে নিউরোবায়োলজিক্যাল সাইকোলজি। নিউরোসাইকোলজি বা নিউরোবায়োলজিক্যাল সাইকোলজি, যেগুলো সাধারণত আমাদের হিউম্যান মাইন্ড বা মস্তিষ্কের আচরণ বা পারস্পরিক সম্পর্ক নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন তাকে আমরা বলবো নিউরোসাইকোলজি। এগুলো একটা পার্ট, মূলত আমাদের স্পোর্টস সাইকোলজিকে ফোকাস করা দরকার। এখন যদি আমরা আলাদা করে হোয়াট ইজ স্পোর্টস সাইকোলজিকে একটু আমরা জানতে চাই, যে স্পোর্টস সাইকোলজিটা কি, ক্রিয়া মনোবিজ্ঞানটা কি, সিম্পল দেখো আমি লিখেছি, স্পোর্টস সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সাইকোলজি। মানে কি, অ্যাপ্লাইড সাইকোলজির একটা শাখা হচ্ছে স্পোর্টস সাইকোলজি। সেটা কি করছে, দ্যাট ফোকাস কি করছে, হাউ সাইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্ট স্পোর্টস পারফরমেন্স। হাউ, কিভাবে সাইকোলজিক্যাল যে সমস্ত ফ্যাক্টর গুলোকে তোমাদেরকে নাম বললাম, স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাগ্রেশন, মোটিভেশন, ইনস্টিংক্ট, ইন্টারেস্ট, ইমোশন, এই সমস্ত ফ্যাক্টর গুলো কিভাবে এফেক্ট করছে পারফরমেন্সের উপর, এন্ড how participate in sports and exercise affect psychological and physical factor। এই সমস্ত ফ্যাক্টর গুলো কিভাবে অ্যাথলিটদের উপর প্রভাব বিস্তার করছে, যেগুলো যেগুলো খেলোয়াড়দের শারীরিক বা মানসিক সমগ্র দিক মিলিয়ে তার পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করছে, তখন আমরা তাকে কি বলবো, স্পোর্টস সাইকোলজি। সিম্পল, স্পোর্টস সাইকোলজি হচ্ছে একটা অ্যাপ্লাইড সাইকোলজির একটা শাখা, যার মূলত কাজ করছে কি, সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো কিভাবে অ্যাথলিটের পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করছে, তাকে আমরা কি বলবো, স্পোর্টস সাইকোলজি। এখন যদি স্পোর্টস সাইকোলজির একটা ডেফিনেশন আমরা দেখতে চাই, আমেরিকান সাইকোলজিক্যাল কর্পোরেশন এপিএ একটা খুব সুন্দর ডেফিনেশন দিয়েছে। কি দিয়েছে, স্পোর্টস সাইকোলজি ইজ দ্য স্টাডি হাউ সাইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্ট অ্যাথলিটস পারফরমেন্স। কিভাবে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো অ্যাথলিট পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করছে, এবং এন্ড হাউ পার্টিসিপেট ইন স্পোর্টস এক্সারসাইজ এফেক্ট সাইকোলজিক্যাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং, এবং কিভাবে এই ক্রিয়া এবং ক্রিয়া জগতে যে সমস্ত ব্যক্তি আছে, তাদের যে এই যে শারীরিক এবং মানসিক ভাবে কিভাবে যে প্রভাব বিস্তার করছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো, সেটাই হচ্ছে স্পোর্টস সাইকোলজি। এখন এই স্পোর্টস সাইকোলজির মূলত উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি, আমরা কেন স্পোর্টস সাইকোলজিটা এতটা বেশি জরুরি, কেন আমাদেরকে জানতে হবে, কেন আমাদেরকে পড়া দরকার স্পোর্টস সাইকোলজি সম্পর্কে। আমি এখানে সিম্পল কতগুলো পয়েন্ট করে লিখেছি, কেন আমরা জানবো। টু এনহান্স অ্যাথলিট পারফরমেন্স থ্রু মেন্টাল ট্রেনিং। এই যে যে স্পোর্টস সাইকোলজির কি করবে, একজন মানসিক প্রশিক্ষণ, মানে মেন্টাল ট্রেনিং মানে কি, তোমাকে মানসিকভাবে প্রস্তুত করবে। কিসের জন্য প্রস্তুত করবে, একজন খেলোয়াড়কে প্রস্তুত করবে কেন, যাতে তার পারফরমেন্সকে সঠিকভাবে ডেভেলপ করতে পারে, তার পারফরমেন্সকে উন্নতি করতে পারে। তার জন্য এই যে সাইকোলজিক্যাল যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, সেগুলোকে ডেভেলপ করার, কোনোটাকে ডেভেলপ করতে হবে, কোনোটাকে কন্ট্রোল করতে হবে। সেই সমস্ত প্রসেস কি করবে, কিসের প্রসেস, মেন্টাল প্রসেস, মেন্টাল ট্রেনিং, তার মাধ্যমে সেগুলোকে ডেভেলপ করবে। কেন ডেভেলপ করব, যাতে ক্রিয়া পারফরমেন্স সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে। আর কি করবে, টু ডেভেলপ সেলফ কনফিডেন্স, মোটিভেশন এন্ড কনসেন্ট্রেশন ইন এ প্লেয়ার। এগুলো কি, এই যে সেলফ কনফিডেন্স, মোটিভেশন, কনসেন্ট্রেশন, এগুলো কি, এগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো কি করে সরাসরি তোমার পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করে। তাহলে সেলফ কনসেপ্ট, কনফিডেন্স, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস, আমি একটু কোনো কিছুকে পারফরমেন্স করতে যাব, ভালো পারফরমেন্স, যদি আমার সেটার উপর নিজের প্রতি যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আমি কি সেটার প্রতি আমি ভালো পারফরমেন্স কখনো করতে পারবো, কখনোই করতে পারবো না। মোটিভেশন, মোটিভেশন মানে কি, পেশনা, পেশনা কি একটা আভ্যন্তরীণ ফোর্স, যে ফোর্সটা তোমাকে কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য তোমাকে কন্টিনিউয়াস তাড়িয়ে নিয়ে বেড়াবে। ইন্টারনাল ফোর্স, এই কাজটা করো, এই কাজটা করো, এই কাজটা করতে হবে, করতে হবে, করতে হবে। এই যে পরীক্ষার আগের দিন, এক্সামের আগের দিন, তুমি না চাইলেও বই পড়ো, পড়ো, এই যে কি, তোমাকে ভিতর থেকে একটা ফোর্স তোমাকে কাজ করছে, ঠেলছে একটা কাজের প্রতি। তাহলে এই যে মোটিভেশন, এগুলো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে কি, দুনিয়া হাজার কিছু চলছে, তোমরা এখন বাইরে অনেক কিছু চলছে, অনেকে কেউ কেউ খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনছো, আমার কথা শুনছো, পার্টিকুলার আমার দিকে ফোকাস করছো,
সেই ফোকাসটা আমি তোমাদের একটা যদি একটা গল্প করে বলবো লাস্টে গোল সেটিং বলার সময়, ফোকাস যদি আমাদের ঠিক ঠিক না থাকে, কনসেন্ট্রেশন যদি এই পার্টিকুলার জিনিসের প্রতি না থাকে, তাহলে কি হবে? তুমি গেম খেলছো, হঠাৎ করে তোমাকে বাইরে থেকে বল আসছে, তোমার কনসেন্ট্রেশন অন্যদিকে, দর্শকের দিকে তোমার অ্যাটেনশন চলে গেল, হঠাৎ করে বলটা এসে তুমি কি সঠিক পারফরমেন্স করতে পারবে? কখনোই পারবে না। তাহলে একটা ভালো পারফরমেন্স করতে গেলে তোমাকে এই সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে তোমাকে ডেভেলপ করা দরকার। এবং এগুলো যদি তুমি ডেভেলপ করো, তাহলে কি হবে? আলটিমেট তোমার সাইকোলজি, তোমার স্পোর্টস পারফরমেন্স ডেভেলপ হবে। আর কি আপডেট হতে পারে? টু ম্যানেজ স্ট্রেস, অ্যাংজাইটি এন্ড ইমোশন কন্ট্রোল ডিউরিং কম্পিটিশন। ভেরি গুড পয়েন্ট। দেখো, আগের যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো ছিল, সেগুলোকে আমরা কি বললাম? ডেভেলপ করতে হবে। যে টু ডেভেলপ, দেখো ভালো করে, টু ডেভেলপ মানে আমাদেরকে এগুলোকে বৃদ্ধি করতে হবে। আবার এখানে আমি কি লিখছি? টু ম্যানেজ। কেন এগুলোকে ডেভেলপ করলাম না? ম্যানেজ স্ট্রেস। স্ট্রেস মানে কি? চাপ। এই যে পরীক্ষার আগে অনেক সময় বা পরীক্ষা নিয়ে কিছু নিয়ে ভয়, নার্ভাসনেস হয় তো মনের ভিতর, ফিল হয় যে আমি কি পারবো কি পারবো না, নিজের মধ্যে ফিল হয়, হাত পা ঘামে, অনেক সময় খুব রাগ হয়ে যায়, না কিছু ভালো লাগে না, পরীক্ষার আগে খুব টেনশন হয় কি ছটফট করো, হয়তো। তাহলে কি এগুলোকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, এগুলো কি ডেভেলপ করবে? কি ডেভেলপ করবে? তুমি পরীক্ষার আগে অনেক বেশি স্ট্রেস হবে, অনেক বেশি উত্তেজিত হয়ে পড়বে, অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তাহলে কি তোমার পারফরমেন্স ভালো হবে? হবে না। তোমাকে কি করতে হবে? ওই স্ট্রেসটাকে, ওই এনজাইটিটাকে, ওই ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, তবেই তো তোমার পারফরমেন্স ডেভেলপ হবে। ধরো ইমোশন কি? ইমোশন সিম্পল। ধরো কোনো একটা খবর, কোনো একটা ইনফ্লুয়েন্স তোমার কাছে স্টিমুলাস আসছে। ধরো তুমি এখন খুব একটা নর্মাল সিচুয়েশনে আছো, হঠাৎ করে তোমাকে একটা নেগেটিভ কোনো খবর তোমার কাছে এলো, সাথে সাথেই তোমার কি হবে? ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে, তোমার ভেতরে একটা আভ্যন্তরীণ ফিলিং হবে, একটা অনুভব হবে খারাপ কোনো নেগেটিভ খবর পেলে। বা যখন তুমি কোনো খুব একটা খুশির খবর পাও, তুমি খুব এক্সাইটমেন্ট হয়ে যাও না, খুব এনজয়মেন্ট, একটা মুখে একটা স্মাইল ফেস হয় কি হয় না? তাহলে এই ইমোশনটা যখন তুমি পারফরমেন্স করছো, সেই পারফরমেন্সের সময় হঠাৎ করে যদি বাইরে থেকে কোনো একটা দর্শক তোমাকে খুব খারাপ কোনো একটা নেগেটিভ কথা, বা অন্য কোনো একটা প্লেয়ার তোমাকে যখন স্লেজিং করে বাজে কথা বললো, তুমি যদি খুব চরম উত্তেজিত হয়ে যাও, তোমার পারফরমেন্স ডেভেলপ হবে? হবে না। তাহলে ওই ইমোশন ফ্যাক্টর গুলোকে তোমাকে কি করতে হবে? রেগুলেট করতে হবে, কন্ট্রোল করতে হবে, ম্যানেজ করতে হবে। সেগুলো ম্যানেজ কে করবে? স্পোর্টস সাইকোলজি করতে জানতে সাহায্য করবে, তবেই পারফরমেন্স ডেভেলপ হবে। আবার এখানে দেখো, টু ইমপ্রুভ কুপিং স্ট্র্যাটেজি ডিউরিং সাকসেস এন্ড ফেলিওর ইন স্পোর্টস। দেখো, একটা খেলার মধ্যে জয় পরাজয় সেখানে থাকবেই, কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে মানসিকভাবে নিজেকে মেন্টালি, ধরো আমরা যদি অনেক সময় খুব ধরো ম্যাচ জিতে গেলাম, বিরাট কিছু উত্তেজনা করে ফেলবো, আবার ধরো হেরে গেলাম, আমরা খুব ডিপ্রেশনে চলে যাবো না। সমস্ত পরিস্থিতি থেকে মানসিকভাবে সেগুলোকে হ্যান্ডেল করার দক্ষতা আমাদের মধ্যে থাকতে হবে, দক্ষতাকে ডেভেলপ করতে হবে। আর কি করবে? টু অ্যাসিস্ট গোল সেটিং ইন পারফরম্যান্স প্ল্যানিং। স্পোর্টস সাইকোলজি কি করবে? গোল সেটিং, লক্ষ্যটাকে নির্ধারণ করতে সাহায্য করবে, এবং যে পারফরমেন্স করবে সেই পারফরমেন্সের প্ল্যানিং, পারফরমেন্স মাফিক তোমাদের কোনো কিছু পরিকল্পনা করতে সাহায্য করবে। এই যে ধরো, যখন বিভিন্ন প্রকার ইন্টারন্যাশনাল বলো বা এমনি তোমাদের ইন্টার ইউনিভার্সিটি বা ইন্টার কলেজ যখন কোনো খেলা হয়, যখন স্পেসিফিক কোনো প্লেয়ারকে বাছাই করা হয় সিলেকশন ট্রায়ালের মাধ্যমে, তারপরে সেই প্লেয়ার গুলোকে কি হয়? স্পেসিফিক কোনো ট্রেনিং দেওয়া হয়। কেন ট্রেনিং দেওয়া হচ্ছে? পার্টিকুলার কোনো একটা পরিকল্পনা করা হচ্ছে। বা কম্পিটিশনের আগে তুমি কি ধরনের অ্যাক্টিভিটি করবে, কম্পিটিশনের পরে তুমি কি ধরনের অ্যাক্টিভিটি করবে, ডিউরিং কম্পিটিশনের 1 মাস আগে তুমি কোন ধরনের অ্যাক্টিভিটি করবে, এগুলো সমস্ত কি একটা প্রিপারেশন, পরিকল্পনা। এই পরিকল্পনা করতে কে সাহায্য করবে? সাইকোলজিক্যাল আমাদেরকে সাহায্য করবে। তাহলে এই সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আমাদের সঠিকভাবে প্ল্যান করতে সাহায্য করবে, এবং আমাদেরকে লক্ষ্য, গোলটাকে অ্যাচিভ করার জন্য আমাদের লক্ষ্য স্থির করতে সাহায্য করবে। আর কি করবে? টু স্টাডি সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটি এন্ড স্পোর্টস বিহেভিয়ার। এই যে আমাদের যে শারীরিক যে কার্যকলাপ বা ক্রিয়ার যে আচরণ, আমরা যে স্পোর্টস পারফরমেন্স করার সময় আমরা যে যে সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আমাদের আচরণের উপর প্রভাব বিস্তার করে, সেই আচরণগুলো সম্পর্কে সঠিকভাবে আমাদেরকে জানতে সাহায্য করবে। সেটা কি করবে? কি করে জানবো? স্পোর্টস সাইকোলজি। এছাড়া দেখো আরো কতগুলো আছে। টু প্রমোশন টিম কোহেশন এবং এন্ড এফেক্টিভ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। যেটা হচ্ছে কি, টিম গ্রুপ ডাইনামিক। একটা টিমের মধ্যে যখন তুমি কোনো গ্রুপ কম্পিটিশন করবে, সেই দলের মধ্যে কি হয়? পরস্পরের মধ্যে একটা যোগাযোগ বা একটা সংযোগ বা একটা সমন্বয় থাকা দরকার। যদি তোমার টিমমেটের সাথে যদি পরস্পরের সাথে যদি বন্ডিং না থাকে, তাহলে কি একটা টিম গেমে কখনো পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব? কখনো সম্ভব না। তাহলে টিম কোহেশন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কিন্তু একটা গ্রুপের মধ্যে যখন খেলা চলে, প্রত্যেকের মধ্যে একটা কমিউনিকেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে টিমমেট হতে পারে, কোচ হতে পারে, সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা দরকার। এখন এই সুসম্পর্ক যদি বজায় রাখো, তবেই কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে।
আবার টু রিডিউস পারফরমেন্স অ্যাংজাইটি বার্নআউট ইন অ্যাথলিট, এই যে ক্রীড়াবিদদের যখন পারফরমেন্স, যে খেলোয়াড়দের যখন পারফরমেন্স, তার ফলে যে তার যে উদ্বেগ, এই যে অ্যাংজাইটি মানে কি উদ্বেগ, যে অতিরিক্ত অ্যাংজাইটি হয়ে গেল, হ্যাঁ, তারপরে কি অনেক সময় মানসিক, অনেক সময় ক্লান্তি, ফ্যাটিক চলে আসে। তাহলে এই মানসিক ফ্যাটিককে দূর করতে সাহায্য করবে কে? এই স্পোর্টস সাইকোলজি। আর কি আছে? টু এড ইন রিহ্যাবিলিটেশন ফ্রম ইনজুরি থ্রু সাইকোলজিক্যাল টেকনিক। যদি তুমি কখনো খেলতে গেলে চোট আঘাত লাগবে, তাহলে সেই চোট আঘাত থেকে পুনরায় পুনর্বাসন করে ফিরে আসার জন্য তোমাকে সাইকোলজিক্যাল কৌশলগুলো, সাইকোলজিক্যাল টেকনিকগুলো তোমাকে সাহায্য করবে। হঠাৎ করে তুমি ইনজুরি হয়ে গেল, খেলতে খেলতে কোনো একটা গেমের আগে তুমি ইনজুরি হয়ে গেল, খুব ডিপ্রেশনে চলে যাচ্ছ, খেলতে পারবে কি পারবে না, খুব স্ট্রেসের মধ্যে ভুগছো, সেই টাইমে কি করবে? সেই সময় সেই অ্যাথলিটকে তোমাকে মেন্টালি তাকে সাপোর্ট, বিভিন্ন প্রকার সাইকোলজিক্যাল ট্রেনিং তোমাকে দেওয়া হবে, মেন্টালি তোমাকে প্রিপেয়ার করা হবে, যাতে করে তুমি দ্রুত রিহ্যাবিলিট করে তুমি পুনরায় পরের ম্যাচের জন্য তুমি অংশগ্রহণ করতে পারো। তাহলে এই সমস্তগুলো কি আমাদের স্পোর্টস সাইকোলজি আমাদের খেলোয়াড়দেরকে ডেভেলপ করতে সাহায্য করবে। আর কি আছে? টু স্টাডি পার্সোনালিটি ট্রেট এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন স্পোর্টস সিলেকশন সাকসেস। যে স্পোর্টস সাইকোলজি বলে, দেখো পার্সোনালিটি একদম ডিফারেন্ট ব্যক্তির ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আছে, কেউ শান্ত প্রকৃতির, কেউ খুব অ্যাগ্রেসিভ প্রকৃতির, এরকম ধরনের পার্সোনালিটি প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে। তাহলে প্রত্যেক ব্যক্তির সাইকোলজি কি বলেছে? প্রত্যেক ব্যক্তির যেমন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আছে, তখন প্রত্যেকটা পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন গেমের ডিফারেন্ট টাইপস অফ পার্সোনালিটি আমরা সেগুলোকে জানি। যে একজন যারা খুব রেসলিং বা এই জাতীয় করে তাদের পার্সোনালিটি একরকম, যারা লং ডিস্টেন্স রানার তাদের পার্সোনালিটি একরকম। তাহলে এই যে একজন ব্যক্তিকে সঠিকভাবে ক্রিয়া নির্বাচন করতে, যে কোন গেমের ক্ষেত্রে এই পার্সোনালিটি যাবে, সেটা আমাদের স্পোর্টস সাইকোলজিক্যাল নলেজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা সেই ব্যক্তির পার্সোনালিটি থেকে আমরা সঠিক প্লেয়ারকে নির্বাচন করতে পারবো। এবং যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি, তাহলে ইন ফিউচারে কি হবে? তার সফলতা প্রবণতা অনেকটাই বেশি হবে। বেশি হবে যে আমরা যদি সঠিক প্লেয়ারকে, যে না, এই আমরা যে একটা লং ডিস্টেন্স যারা রানার হয় তারা সাধারণত শান্ত প্রকৃতির হয়। এখন আমি যদি খুব অ্যাগ্রেসিভ কোনো পার্সোনালিটি প্লেয়ারকে যদি আমি লং ডিস্টেন্স রানার করি, তাহলে কি হবে? তার প্রবাবিলিটি কম থাকবে ইন ফিউচার সাকসেস হওয়ার জন্য। তাহলে সেই সমস্ত কিছু, আবার যদি আমি সঠিক কোনো একটা শান্ত প্রকৃতির কোনো একজন অ্যাথলিটকে যদি আমরা সিলেক্ট করি লং ডিস্টেন্স রানারের জন্য, তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে, তাহলে আমরা কি ভবিষ্যতে তার প্রবাবিলিটি কি থাকবে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। তাহলে এই যে কোন পার্সোনালিটি আমরা কোন পার্টিকুলার গেমের জন্য নির্বাচন করব, সিলেকশন করব, সেটা আমাদেরকে সঠিকভাবে জানতে কি সাহায্য করবে? এই স্পোর্টস সাইকোলজিক্যাল নলেজ। তাহলে স্পোর্টস সাইকোলজিক্যাল নলেজ কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ স্পোর্টস সাইকোলজি তোমার মেন্টাল প্রসেসকে জানতে সাহায্য করছে, তোমার বিহেভিয়ার থেকে তোমার মেন্টাল প্রসেস সম্পর্কে স্টাডি করছে। তাহলে স্পোর্টস সাইকোলজি নলেজ যদি তুমি ভালোভাবে থাকো, অন্য ব্যক্তি কি ধরনের আচরণ করছে, সে তার বিহেভিয়ার কেমন, তার মানে কি তার বিহেভিয়ার আগে তার মেন্টাল প্রসেস এগুলো চলে, তাহলে সেগুলো তুমি আগে থেকেই বুঝতে পারো। এই কারণে স্পোর্টস সাইকোলজি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখন এই তো গেল অবজেক্টিভ অফ স্পোর্টস সাইকোলজি। এখন ইম্পর্টেন্ট অফ স্পোর্টস সাইকোলজি, কিছু গুরুত্বপূর্ণ শব্দ, কিছু গুরুত্বপূর্ণ টার্মোলজি, যে টার্মোলজি গুলো সম্পর্কে তোমাদের জানা দরকার এবং পরীক্ষায় মাঝে মধ্যে তোমাদেরকে আসতে পারে, বা অন্যান্য যখন আমরা আদার্স টপিক গুলো পড়বো, সেই টপিক গুলোর সময় যদি এই টার্মোলজি গুলো সঠিকভাবে তোমরা মনে রাখো, তাহলে সেই টার্মোলজি বা সেই বিষয়টা তোমাদের পড়তে বা বুঝতে কিছুটা সুবিধা হবে। ফার্স্ট দেখো সাইকোলজি বা মনোবিজ্ঞান, তোমরা তো জানো সিম্পল সাইকোলজি ইজ দা সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার এন্ড মেন্টাল প্রসেস। মানুষের আচার আচরণ নিয়ে যে প্রক্রিয়া বৈজ্ঞানিক অধ্যয়ন করে তাকে আমরা সাইকোলজি বলি। আচ্ছা, স্টিমুলাস, স্টিমুলাস মানে উদ্দীপক। উদ্দীপক কি? কিছু বলবে কি শুনলো? আচ্ছা বেশ। স্টিমুলাস কি? সিম্পল স্টিমুলাস মানে হচ্ছে উদ্দীপক, কোনো একটা স্টিমুলাস, সেটা হতে পারে ইন্টারনাল, হতে পারে এক্সটার্নাল, যেটা কি করছে, যে স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি কোনো কিছু রেসপন্স করছো। ধরো তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তোমার কাছে অন ইওর মার্ক সেট গান ফায়ার, বা ক্লাব দিল, এই যে ক্লাব ছুটে তুমি দৌড়াচ্ছো, আমরা কি ওই যে ক্লাবটা কি একটা স্টিমুলাস, যার প্রকৃতির পরিপ্রেক্ষিতে তুমি রেসপন্স করছো। এখন সেই রেসপন্স হতে পারে আভ্যন্তরীণ, হতে পারে বাহ্যিক, যার কারণে তুমি প্রতিক্রিয়া সৃষ্টি করছো, তাকেই আমরা কি বলবো? স্টিমুলাস। আর রেসপন্স কাকে বলবো? এই যে স্টিমুলাস, কোনো কিছুকে একটা শব্দ শোনার পরে তুমি যে রিয়াকশনটা দিচ্ছ, 100 মিটার ব্লকে বসে আছো, স্টিমুলাস, তুমি দৌড়াচ্ছো, এই যে রিয়াকশন, যে কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি রিয়াক্ট করছো, রেসপন্স করছো, সেটা হচ্ছে রেসপন্স। মোটিভেশন মানে কি? মোটিভেশন হচ্ছে একটা ফোর্স, যে ফোর্স তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। পরীক্ষার আগের দিন আমাকে পড়তে হবে, ভেতরে বলছে যে তুমি পড়ো, তুমি পড়ো, তোমাকে পড়তে হবে, কালকে তোমার এক্সাম। এই যে ভেতর থেকে তোমাকে তাড়াচ্ছে একটা শক্তি, একটা ফোর্স, যে ফোর্সের জন্য তুমি সেই গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করার জন্য তুমি পরীক্ষার আগের দিন বই খুলে পড়ছো, করে বই নিয়ে পড়ছো।
সেই পরীক্ষার, তাহলে কি তোমায় কেউ কি বলছে? কেউ বলছে না। তুমি কি থেকে বলছো? নিজের থেকে বলছো, তোমার ভেতর থেকে একটা ফোর্স তোমাকে ঠেলছে যে এই কাজটা তোমাকে করতে হবে, এই কাজটা তোমাকে করতে হবে। সেটাই হচ্ছে মোটিভেশন। ইমোশন কি? ইমোশন হচ্ছে একটা খুব সিম্পল জিনিস। ইমোশন হচ্ছে একটা ফিলিং, একটা স্টিমুলাসের প্রেক্ষিতে তুমি কি ফিল করছো। ইমোশন হচ্ছে আমরা যেটা হচ্ছে আবেগ যাকে আমরা বলি। ধরো কোনো একটা, এই যে বললাম তোমাদের, যে কোনো একটা ইনফ্লুয়েন্স তোমার কাছে, কোনো একটা স্টিমুলাস তোমার কাছে আসলো, পজিটিভ কোনো স্টিমুলাস, ভালো কোনো খবর, তখন কি হয়? আমরা খুব এক্সাইটমেন্ট হয়ে যাই, এনজয়মেন্ট করি, খুব হাসি, স্মাইল ফেস করি। আবার কখনো যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স, কোনো নেগেটিভ স্টিমুলাস তোমার কাছে আসে, যার পরিপ্রেক্ষিতে কি হবে? তুমি অনেক সময় দুঃখ বা আমরা কান্না বা স্যাডনেস হয়ে যাই, বা আমরা অনেক সময় কোনো কিছু খবর শুনে এংরি হয়ে যাই, অন্য কিছু বললে, অন্য আমাকে কিছু টোন টিটকারি কাটছে, আমি খুব রেগে গেলাম, তার প্রতি ছুটে গেলাম, ধরে এই নেবো, তোকে দেখেই নেবো। তাহলে কি এগুলো সব ইমোশনাল ফ্যাক্টর। তাহলে কি তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? তোমার ইন্টারনাল বডি মাইন্ডের মধ্যে কিছু চেঞ্জেস আসছে। তাহলে কি সিম্পল ইমোশনাল কি? একটা হচ্ছে ফিলিং, একটা ফিল করছো, যে ফিলের পরিপ্রেক্ষিতে তুমি কিছু, তোমার মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জেস আসছে বিভিন্ন স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে, তাকেই আমরা বলবো ইমোশন। লার্নিং আমরা কাকে বলবো? সিম্পল জিনিস। লার্নিং কি? লার্নিং হচ্ছে একটা চেঞ্জেস বিহেভিয়ার। লার্নিং কি? চেঞ্জেস ইন বিহেভিয়ার ডিউ টু সাম এক্সপিরিয়েন্স। কোনো অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমার আচরণের যে পরিবর্তন, আমরা যা কিছু শিখছি ডে বাই ডে, আমরা কি করছি? লার্নিং কি? অ্যাকোয়ারিং এ নিউ নলেজ। অ্যাকোয়ারিং এ নিউ নলেজ, কোনো কিছু একটা নতুন কিছু নলেজ তুমি শিখছো, কোনো কিছু জ্ঞান তুমি অর্জন করছো, কোনো একটা স্কিল তুমি শিখছো। এই আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, তার মাধ্যমে তোমরা শিখছো। বা তোমরা ডে বাই ডে নতুন 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 কিছু শেখো। যা কিছু শেখো কিভাবে শিখছো? তুমি এক্সপিরিয়েন্স, তুমি পড়ছো থ্রু প্র্যাকটিস। এক্সপিরিয়েন্স মানে প্র্যাকটিস। ডে বাই ডে তুমি যা কিছু শিখছো সেটাই হচ্ছে লার্নিং। মেমোরি কি? মেমোরি হচ্ছে, দেখো যেমন কম্পিউটার, আমাদের ফোন গ্যালারি যেমন মেমোরি আছে, আমাদের আমাদের হিউম্যান ব্রেনের সেরকম একটা মেমোরি আছে, স্টোর আছে, যেখানে কি হচ্ছে, আমরা সমস্ত তথ্যকে সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করি। আমরা এই যে মনে রাখি, ধরো তোমার অমুকের নাম কি, আমরা কি করে মনে রাখি? আমরা কি জিজ্ঞাসা করি? তোর বারবার জিজ্ঞাসা করি? একবার জিজ্ঞাসা করলে মনে রাখি? তাহলে আমাদের ব্রেনের মধ্যে সেরকম মেমোরি আছে, যে মেমোরির মধ্যে কি করছে? তথ্য সংরক্ষণ করছে। হ্যাঁ, এবং সেটাকে পুনরায় যখন প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা কি করছি? সেটাকে পুনরায় ব্যবহার করছি, না মনে রাখতে পারছি, তখন আমরা তাকে বলবো মেমোরি বা স্মৃতি। অ্যাটেনশন মানে কি? মনোযোগ। মনোযোগ কথার অর্থ কি? ফোকাস। পার্টিকুলার কোনো একটা স্পেসিফিক স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তোমার যখন প্রতিক্রিয়া দিচ্ছ, কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার জিনিস, আমি এখন পড়াচ্ছি, তোমরা খুব মন দিয়ে সেটাকে শুনছো, তোমার পারিপার্শ্বিক কিন্তু আরো অনেক কিছু ঘটছে, পারিপার্শ্বিক অনেক কিছু ঘটছে, সেগুলোকে তুমি, সেই স্টিমুলাস গুলোকে তুমি বাদ দিয়ে আমার দিকে ফোকাস করছো। বা হঠাৎ করে তুমি আমার কথা শুনতে শুনতে বাইরে থেকে খুব জোরে কোনো চিৎকার আওয়াজ হলো, তুমি সেদিকে তুমি হঠাৎ করে তাকালে, নাকি তোমার এই যে একটা পরিপেক্ষক, একটা উদ্দীপক, একটা স্টিমুলাস, যার পরিপ্রেক্ষিতে তোমার কি হচ্ছে? তোমার মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ। আর এটা হচ্ছে কি? পারসেপশন। পারসেপশন মানে কি? এই যে আমাদের যে সেন্সারি অর্গান আছে, আমাদের সেন্সারি অর্গান মূলত কটা? মূলত কটা সেন্সারি অর্গান আমাদের? কটা সেন্সারি অর্গান বলো তো? পাঁচটা। পাঁচটা। এই পাঁচটা। সেন্সারি, পাঁচটা, এই ফাইভ ফাইভ। সেন্সারি অর্গান, হ্যাঁ, ভেরি গুড। এই সেন্সারি অর্গান দিয়ে আমরা কি করি? বিভিন্ন প্রকার স্টিমুলাসকে আমরা রিসিভ করি। বিভিন্ন প্রকার স্টিমুলাসকে রিসিভ করি, কেমন? যেমন আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুকছি, আমরা জিভ দিয়ে স্বাদ অনুভব করি, আমরা স্কিন দিয়ে আমরা স্পর্শ করলে আমরা সেটা থেকে অনুভব করি। এগুলো কি? এগুলো আমরা বিভিন্ন প্রকার স্টিমুলাসকে আমরা রিসিভ করি। এই স্টিমুলাসকে রিসিভ করার পর এটা যখন আমাদের সিএনএস এ যায়, তখন মেন্টাল প্রসেস এটা প্রসেস করে। প্রসেস করার পর সেটাকে আমি ভাবি, উপলব্ধি করি কি বিষয়টা হতে পারে। তাহলে এই যে একটা ইন্টারপ্রিটেশন, কোনো একটা সেন্সারি স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে আমি সেটাকে ইন্টারপ্রিট করছি, উপলব্ধি করছি, সেই বিষয়টা কি, সেটাই হচ্ছে পারসেপশন। আবার পার্সোনালিটি কি? পার্সোনালিটি হলো এই যে আমরা যে একজন ব্যক্তির যে সামগ্রিক যে চারিত্রিক বৈশিষ্ট্য, সামুদ্রিক যে আচার আচরণ, যে ক্যারেক্টারিস্টিক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি তার যে বাহ্যিক যে ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাচ্ছি, এই সামগ্রিক ক্যারেক্টারিস্টিককে আমরা কি বলবো? তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা মানে কি? এই যে ধরো অনেক সময় তোমাদের মধ্যে ক্লাসের মধ্যে অনেকে আছে, যে অনেক সময় কি হয়, আমরা কোনো কিছুকে খুব সহজভাবে কেউ কেউ শিখে নেয়, বা যে কোনো প্রবলেমকে খুব সহজভাবে সেটাকে সমাধান করে দেয়। আবার কেউ কেউ একটু স্লো লার্নার, যারা খুব একটু ধীর গতিতে সেগুলোকে শেখে, বা সেগুলোকে সমাধান করে। তা এই যে যে ক্যাপাসিটি, এই যে ক্যাপাসিটি লেভেল যাদের বেশি হাই, কারো কিছু কম, এটা হতে পারে ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির ইন্টেলিজেন্স লেভেল আলাদা, তাকে আমরা কি বলবো? ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা। এরপর আছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ মানে কি? মানসিক সুস্থ। আমরা যখন হেলথ এডুকেশন পড়বো, তখন আমাদের অনেকের মধ্যে কনসেপ্ট আছে যে হেলথ মানে আমরা মনে করি যে আমাদের শুধুমাত্র ফিজিক্যাল বা বাহ্যিক আচরণ, এমন নয়।
হেলথ মানে হচ্ছে আমাদের এই যে মানসিক মানে শারীরিকের সাথে সাথে মানসিক মেন্টাল স্বাস্থ্য ভালো হতে হবে। যে আমরা একজন ইমোশনাল বা সাইকোলজিক্যাল একটা ওয়েলবিং, সেটাকে কি বলবো, যে আমরা অনেক সময় এগুলো আমরা কি বলবো, ধরো তুমি ফিজিক্যালি খুব ফিট, কিন্তু তুমি একজন অন্য মানুষের সাথে কিভাবে তুমি রিয়াক্ট করতে হবে, কিভাবে তোমার আচার আচরণ করা দরকার, কিভাবে বিহেভিয়ার করা দরকার, এই সমস্ত গুলো যখন কি হবে, যদি তুমি যতই ফিজিক্যালি ফিট হোক, যদি তোমার মানসিক হেলথ যদি তোমার ভালো না থাকে, হ্যাঁ, মানসিক যদি বারবার ডিস্টারবেন্স হয়, তাহলে কি হবে, তুমি সেখানে ভালো পারফরমেন্স করতে পারবে? কখনোই করতে পারবে না। তাহলে এই যে মেন্টাল, তোমার ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথকেও কিন্তু সঠিক থাকা বা সঠিক সুস্থতার দরকার। যদি এগুলো নিয়ে পরে অনেক ডিটেলসে টপিক আছে তোমাদেরকে। অ্যাংজাইটি, অ্যাংজাইটি কি? অ্যাংজাইটি হচ্ছে একটা ফিলিং, আমরা হচ্ছে কোনো একটা নার্ভাসনেস, কোনো একটা কাজের আগে আমরা কিছু ফিল করছি, নার্ভাসনেস ফিল করছি যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, যার ফলে কি হচ্ছে, তোমার মধ্যে একটা কি হচ্ছে, একটা ভয়, একটা অনুভূতি ফিল করছো কোনো একটা পরীক্ষার আগে, কোনো একটা ইন্টারভিউ এর আগে, কোনো একটা নতুন জায়গায় যাওয়ার আগে, কোনো একটা নতুন লোকের সাথে মিট করার আগে তোমার মধ্যে একটা ভয় বা নার্ভাসনেস কাজ করছে, একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে, তুমি যে আমি কি পারবো, আমার দ্বারা কি এটা সম্ভব, এই যে ফিল, যার ফলে কিন্তু তোমার হাত পা ঘামে, তুমি ছটফট করে উত্তেজিত হয়, সেটাই হচ্ছে অ্যাংজাইটি। ফ্রাস্ট্রেশন কি? ফ্রাস্ট্রেশন হচ্ছে আমাদের নিড, কোনো প্রকার যদি নিড আমরা সঠিকভাবে পূরণ না হয়, আমি কিছু চাইছি, আমি সেটা পাচ্ছি না দীর্ঘদিন ধরে, অনেক সময় দীর্ঘদিন পরে দূর আমি পারলাম না, তোমরা ফার্স্ট্রেট হয়ে গেলে, একটা দুশ্চিন্তা, কোনো চাহিদা পূরণ যখনই আমাদের কাছে হবে না, তখন কি হচ্ছে, একদম ফ্রাস্ট্রেট হলে, একদম দুশ্চিন্তা হয়ে গেলে, তুমি একা হয়ে যাচ্ছ, সমস্ত কিছু তুমি আলাদা হয়ে যাচ্ছে, তোমার কোনো কাজের প্রতি কনসেন্ট্রেশন নেই, কিছু ভালো লাগছে না, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। আর হচ্ছে কনফ্লিক্ট, মানে হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব কি? যখন এই যে কোনো একটা ডিসিশন আমরা নিতে পারি না, বিভিন্ন যখন তোমার কোনো ইচ্ছার মাধ্যমে, যখন কোনো মেন্টাল, যে অনেক সময় হয় না, কোনো কাজের মধ্যে আমি এই কাজটা করবো কি করবো না, করবো কি করবো না, অনেক সময় নিজেদের মধ্যে মেন্টাল প্রসেসের মধ্যে কনফ্লিক্ট হয়, হ্যাঁ, একটা পার্টিকুলার ডিসিশন তুমি নিতে পারো না, এই যে তাহলে মেন্টাল যে স্ট্রাগল হচ্ছে তোমার মধ্যে, সেটাকে আমরা কি বলবো, কনফ্লিক্ট সাইকোলজির ভাষায়। এইগুলো হচ্ছে সাইকোলজির কতগুলো কমন টার্মোলজি, যেগুলো আমরা পরে এগুলো নিয়ে আরো ডিটেলসে আমাদের ক্লাস আছে, জাস্ট এগুলোর ওভারঅল একটা টার্মোলজির নাম তোমাদেরকে আমি বললাম, সেগুলো কনসেপ্ট তোমরা জানলে। এইবার আমরা বারবার স্যার আমরা বলছিলাম যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আমাদেরকে পারফরমেন্সকে ডেভেলপ করতে সাহায্য করে, বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে আমাদেরকে রেগুলার সঠিকভাবে আমরা যদি না করি, তাহলে আমাদের পারফরমেন্সকে সঠিকভাবে আমরা ডেভেলপ করতে পারবো না। তাহলে কোন কোন টেকনিক, আমরা এই সাইকোলজিক্যাল টেকনিক মূলত আমাদের জানা দরকার, যেগুলো আমাদের পারফরমেন্সকে ডেভেলপ করতে সাহায্য করে, বা কোনো একটা কাজ করলো, কোনো একটা পার্টিকুলার কাজকে আমরা যদি সঠিকভাবে সেখানে ডেভেলপ করতে চাই, বা সেই কাজটা যদি সঠিকভাবে আমরা করতে চাই, তাহলে আমরা কোন সাইকোলজিক্যাল স্কিল গুলো বা টেকনিক গুলো আমাদেরকে ব্যবহার করা উচিত, যাতে আমি সেই কাজটাকে সুন্দরভাবে করতে পারি। ফার্স্ট হচ্ছে, 1 নাম্বার হচ্ছে গোল সেটিং, লক্ষ্য নির্ধারণ করতে হবে। এখন দেখুন তো, যে কোনো কাজ বা যে কোনো পারফরমেন্স যদি আমরা সঠিকভাবে যদি আমরা অ্যাচিভ করতে চাই, সবার আগে আমাদেরকে গোল ঠিক করা দরকার। গোল মানে কি? লক্ষ্য, তুমি কি করতে চাইছি, পার্টিকুলার সেই লক্ষ্যটাকে আমাদেরকে নির্ধারণ করতে হবে। যে আমার কোনো কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনটা কবে আছে, সেই কম্পিটিশনকে আমি অ্যাচিভ করতে গেলে এই কম্পিটিশন থেকে আজ থেকে কতদিন বাকি, সেই মতো করে আমাদেরকে প্ল্যান করতে হবে। ধরো সাপোজ তোমাদেরকে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এই গোল সেটিং হতে গেলে সবার আগে আমাদের ফোকাস ঠিক করতে হবে। ফোকাস যদি ঠিক না থাকে, বারবার যদি তোমার ফোকাস যদি বাইরের দিকে সরে যায়, তাহলে কিন্তু তোমার এই গোলটাকে অ্যাচিভ করা কখনোই সম্ভব না। তাহলে এই ফোকাস নিয়ে যদি আমরা একটা গল্প বলি, ধরো তুমি একটা বনে তুমি শিকার করতে গেছো, হঠাৎ করে তুমি বনে একটা শিকার করতে গেছো, তুমি একটা বন্দুক নিয়ে, সামনে দেখলে তুমি একটা খরগোশকে দেখতে পেলে, তুমি খরগোশটাকে টার্গেট করে আছো, একদম ধরে নিয়ে তুমি টার্গেট করবে, শিকার করবে, এমন টাইমে ঠিক আস্তে আস্তে ধীরে ধীরে খরগোশের দিকে পাচ্ছ, যখন তুমি খরগোশের কাছাকাছি প্রায় শুট করবে, এমন টাইমে তুমি দেখলে খরগোশের ঠিক পাশে আর একটা বড় শূকর তুমি দেখতে পেলে। তোমার কি হলো, যে খরগোশ তো ছোট, টার্গেট করলে তখন না, খরগোশকে মারবো না, আমি চলো শুকরকে মারি। তুমি কি করলে, তোমার ফোকাসটা তখন খরগোশকে বাদ দিয়ে তুমি ওই শুকরের দিকে গেল, শুকরকে টার্গেট করে এগোচ্ছ এগোচ্ছ এগোচ্ছ, যে এই শুকরকে তুমি মারতে হবে, এমন টাইমে দেখলে শুকরের পাশে একটা হরিণ, তুমি হরিণকে তুমি যে মারতে গেলে, হরিণকে টার্গেট করছো, হরিণকে এবার লক্ষ্য করেছো, শুকর ছেড়ে তুমি একবার প্রথমে কি করলে, প্রথমে তুমি খরগোশ ছেড়ে শুকরে এলে, শুকর থেকে হরিণে এলে, হরিণকে টার্গেট করছো, করতে করতে যে হরিণের কাছে গিয়ে দেখলে, দেখলে হরিণ থেকে আরেকটা বড় কোনো জন্তু তোমার সামনে এসে, তুমি এবার হরিণকে ছেড়ে দিকে সেদিকে লক্ষ্য করেছো, যে তাহলে অনেক বেশি মাংস তুমি খেতে পারবে।
পাবে, সেই লক্ষ্য করলে। কিন্তু যখন তুমি এটাকে শুট করতে গেলে আলটিমেট যখন তার কাছাকাছি পৌঁছালে দেখলে কিছুই পেলে না, আলটিমেট তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে ফিরে চলে এলে। তার মানে কি, কেন তোমার এই লক্ষ্যটাকে তুমি অ্যাচিভ করতে পারলে না? কারণ তোমার ফোকাস, পার্টিকুলার ফোকাস তোমার ছিল খরগোশ। সেই ফোকাসটা যখন তুমি খরগোশের কাছাকাছি লক্ষ্যের কাছে পৌঁছাচ্ছ, তোমার ফোকাস চেঞ্জ হলো। তুমি খরগোশ থেকে কি করলে, তুমি শূকরের কাছে পৌঁছালে, তোমার ফোকাস চেঞ্জ হচ্ছে। শূকর থেকে তুমি গেলে হরিণ, হরিণ থেকে তুমি অন্য কোনো বড় কোনো জন্তুকে টার্গেট করেছিল, আলটিমেট দেখা হলো তোমার কোনোটাই তুমি অ্যাচিভ করতে পারলে। তাহলে এই ফোকাস যদি ঠিক না থাকে, তাহলে তুমি কবে তোমার কম্পিটিশন, কবে তোমার সেই এক্সাম, সেই মতো করে প্ল্যানিং মাফিক যদি তুমি সেগুলোকে না ঠিক করো বা ফোকাস যদি ঠিক না করো, তাহলে কিন্তু সেই গোলটাকে তুমি অ্যাচিভ করা সম্ভব নয়। এখানে ফোকাস নিয়ে আরেকটা সুন্দর একটা গল্প একটা আছে, যেটা দেখো ওই যে তোমরা দেখেছো যে ছোটবেলায় তোমরা আতস কাজ দেখেছিলে? আতস কাজ দেখেছো না ছোটবেলায়? আগে বাজারে কিনতে পাওয়া যেত এরকম একটা ছোট হ্যান্ডেল নিয়ে, ছোট একটা আতস কাজ, এটার উপর সূর্যের আলো পড়ে নিচে কাগজ ফাগজ ধরানো যেত, দেখেছো? বা করেছো তোমরা কখনো এগুলো ছোটবেলায়? কেউ করনি এরকম, যে সূর্যের আলো সেই লাইটের উপর আলোটা ফেলে সেখান থেকে একটা তীক্ষ্ণ আলো সেই কাগজের উপর হ্যাঁ পড়ে, স্যার, করেছি। হ্যাঁ, তাহলে সেই কাগজটা আলোটাকে জ্বলে যায়। তাহলে কি সেখানে যদি ওই আলোটার উপর যে কনসেন্ট্রেশন সঠিকভাবে ধরে রাখছো, মানে কি ফোকাসটা ঠিক রাখছো। যদি ফোকাস ঠিক না থাকে, ওই ওই লেন্সটা যদি ঠিকভাবে না থাকে, যদি অন্যদিকে সরে যায়, আলো কাগজের উপর না পড়ে, নিচে কাগজটা ধরবে? ধরবে না। তাহলে ফোকাস যদি তোমার ঠিক থাকে, তাহলে কি, এই ফোকাস ঠিক রাখতে গেলে কি করতে হবে? তোমাকে গোলটাকে সেট করতে হবে। এখন এই গোলটাকে সবসময় কি করতে হবে? গোল যখন তুমি সেট করবে, গোলটাকে লিখে সেট করতে হবে, গোলটাকে লিখতে হবে, তবে কিন্তু সেইখানে সেট আপ করতে পারবে। সেকেন্ড হচ্ছে তোমাদের মেন্টাল ইমাজারি বা ভিজুয়ালাইজেশন বা মেন্টাল প্রসেস, যাই বলি না কেন আমরা। মেন্টাল প্রসেস কি? মেন্টাল প্রসেস হচ্ছে যে কোনো একটা পারফরমেন্স বা যে কোনো একটা এক্সাম বা যাই কিছু হোক না কেন, কোনো কিছুকে যদি সঠিকভাবে অ্যাচিভ করতে যাও, তাহলে আমাদেরকে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স আমাদেরকে ডেভেলপ করতে হবে। সেটা কিভাবে হবে? ভিজুয়ালাইজ করে। কি করবে ভিজুয়ালাইজ? তোমার গেমের আগে সেটাকে মেন্টাল প্রসেস, সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে, মেন্টালি রিহার্সাল করতে হবে যে কিভাবে পারফরমেন্স করতে হবে, আমি কিভাবে পারফর্ম করব। যেমন তোমাদেরকে যখন তুমি কেমন দেখতে, যেমন আয়নার সামনে গিয়ে না দাঁড়ালে তুমি দেখতে পাও না, সেরকম তোমার যে কম্পিটিশন, তোমার পারফরমেন্সকে অ্যাচিভ করতে গেলে সেই পারফরমেন্সকে তোমাকে মেন্টালি তোমাকে আয়না ভাবতে হবে, মেন্টালি তুমি সেটাকে ইমাজিন করতে হবে। কালকে আমি এইভাবে খেলবো, এইভাবে বলটা আসলে আমি এইভাবে মারবো, এইভাবে আমাকে এখানে প্লেস করব, এই পা দিয়ে বলটা আসলে আমি ঠিক এইভাবে শট করবো, বা কালকে আমাকে এইভাবে এই কোশ্চেনটা আসলে আমাকে এইভাবে লিখতে হবে। এই সমস্ত কিছু মেন্টালি ইমাজিনেশন করতে হবে, মেন্টালি ভিজুয়ালাইজ করতে হবে। এটা যদি তুমি রেগুলার তুমি প্র্যাকটিস করো মেন্টালি ভিজুয়ালাইজ, তাহলে অটোমেটিক্যালি তোমার ইন্টেলিজেন্সি লেভেল তো বাড়বেই, সেই সাথে সাথে নিজের প্রতি নিজের সেলফ কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ হবে। এই মেন্টাল প্রসেস কি? মেন্টাল প্রসেস এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, যেটা তোমাকে প্র্যাকটিস করার ফলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা এমন জায়গায় তোমার ডেভেলপমেন্ট হবে, যাতে তোমার সেই পারফরমেন্সটাকে ভীষণভাবে এফেক্টিভ তোমাকে ডেভেলপমেন্ট হবে। আর কি আছে? রিল্যাক্সেশন টেকনিক। রিল্যাক্সেশন টেকনিক, দেখো আমরা কোনো কিছুকে যখন কোনো কম্পিটিশন বলো, এক্সাম বলো, তার আগে আমরা ভীষণ পরিমাণে অনেক সময় কি হয়, একটা স্ট্রেস, একটা অ্যাংজাইটির মধ্যে ভুগি। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা নিজেদেরকে সঠিকভাবে কন্ট্রোল না করতে পারি, নিজের বডিটাকে যদি আমরা ঠিকভাবে রিল্যাক্স না করতে পারি, তাহলে কি সেই পারফরমেন্সকে আমরা কখনো ডেভেলপ করতে পারবো? পাবো না। সেজন্য আমাদের সাইকোলজিতে কিছু রিল্যাক্সেশন টেকনিক আমাদেরকে শিখতে হবে। কিভাবে রিল্যাক্সেশন টেকনিক আমাদেরকে শিখতে হবে? এক হচ্ছে আমাদেরকে স্ট্রেস অ্যাংজাইটিকে কমানোর জন্য আমাদের খুব গভীরভাবে শ্বাস নিতে হবে, এবং সেই শ্বাস প্রশ্বাস আমাদেরকে ধীরে 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 সেগুলোকে আমাদেরকে ছাড়তে হবে। আমাদের এই, বা আমরা কিছু মেডিটেশন করতে পারি, বা আমাদেরকে এই যে প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, ধীরে 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 পেশিগুলোকে শিথিল করার চেষ্টা করতে হবে, সেগুলোর মাধ্যমে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ টক। ইয়েস, নিজের সাথে কথা বলতে হবে। নিজের সাথে নিজেকেই মাইন্ডের ভিতর কথা বলতে হবে। কি ধরনের কথা বলবো? নেগেটিভ টক না, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং ভাবতে হবে, পজিটিভ কথাবার্তা বলতে হবে। তবেই কিন্তু সেই পারফরমেন্সকে ডেভেলপ করা সম্ভব। যদি তুমি কোনো কিছুকে অ্যাচিভ করতে চাও, বা যদি তুমি কোনো ভালো জায়গায় পৌঁছাতে চাও, তাহলে তুমি আজকে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সবসময় তোমার পারিপার্শ্বিক যে সারাউন্ডিং, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গুরুত্বপূর্ণ সারাউন্ডিং মানে কি? দেখো আমরা যখন সমাজে বাস করি, বা প্রত্যেক মানুষের বিভিন্ন ফ্রেন্ড সাইকেল আছে, ফ্রেন্ড সাইকেল সবার আছে। হ্যাঁ, প্রত্যেকেরই ফ্রেন্ড সাইকেল আছে, কারো ভালো বন্ধু আছে, সবারই 4-5 জন 6 জন অনেকেই বন্ধু আছে। কিন্তু ধরো তুমি একটা কোনো একটা কাজ, আমরা যখন কোনো কিছুকে আসলে জানো তো, আমরা যখন কোনো কিছুকে মূলত আমরা সাকসেস হই না, আমরা মূলত সবসময় ডিপ্রেশন, নেগেটিভ থিঙ্কিং কেন ভাবি জানো তো? তার মূলত দায়ী হচ্ছে আমাদের আশেপাশের সারাউন্ডিং। ধরো তুমি একটা কোনো কিছুকে ইমাজিন করেছো যে আমি এই কাজটা করব, এই কাজটাকে অ্যাচিভ করার চেষ্টা করব। তুমি যখন সেই কাজটা নিয়ে তোমার বন্ধুদের কাছে গিয়ে তুমি সেই কাজটা যখন শেয়ার করো,
কোনো বন্ধু তোমাকে নিশ্চয়ই রেসপন্স করবে, না রে তুই এই কাজটা করতে হবে না, এই কাজটা কর নাকি, এটা করলে এই হবে ওই হবে অমুক হবে, নেগেটিভ থিঙ্কিং। এই সমস্ত মানুষদের বা এই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকো। যদি এদেরকে তার থেকে দূরে না থাকো, তাহলে কিন্তু জীবনে কোনো কিছুকে অ্যাচিভ করা, তুমি নতুন কিছুকে করা, সেটা কিন্তু বাস্তবায়িত কোনোদিনও হবে না। তাহলে এই যে সেলফ টক, এমন তোমার সারাউন্ডিং চারপাশে রাখো যে তোমাকে সাপোর্ট করবে, কিন্তু একটা কংক্রিট একটা তোমাকে ধারণা সে দেবে। হয়তো তোমার এমন বন্ধু আছে, হ্যাঁ তুমি এটা করতেই পারিস, কিন্তু একটা একটুখানি ভেবে নিয়ে এটাকে করো। কিন্তু কেউ যদি ধরো তোমাকে সবসময় নেগেটিভ ধরনের কথাবার্তা বলে, নেগেটিভ থিঙ্কিং দেয়, তাহলে নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার মধ্যে কিন্তু তোমাকে পারফরমেন্স থেকে ডিক্রিজ করবে, তোমার মধ্যে স্ট্রেস অ্যাংজাইটি আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাহলে এমন সারাউন্ডিং এ তুমি থাকো, এমন বন্ধু বান্ধব তৈরি করো যাদের মধ্যে সবসময় পজিটিভ বা ইতিবাচক বা উৎসাহমূলক কথাবার্তা দেয়, যার মধ্যে তোমার মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে। বা নিজের সাথে নিজেকে কথা বলো, সেলফ টক, ইয়েস আই ক্যান ডু ইট, এই পারবো, আমার দ্বারা সম্ভব। অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ভাবা। এই পজিটিভ অ্যাটিটিউড তুমি যদি ভাবো, আলটিমেট তোমার মধ্যে কি হবে, তোমার মধ্যে আত্মবিশ্বাস, তোমার কনফিডেন্স আগের থেকে অনেক বেশি তোমার মধ্যে ডেভেলপ হবে। যে কনফিডেন্স তোমাকে যে কোনো কাজে অ্যাচিভ করতে সাহায্য করে। দেখো পার্টিকুলার কোনো কাজকে অ্যাচিভ করতে গেলে আমাদের নিজের উপর সবার আগে বিশ্বাস থাকা দরকার। আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তাহলে এই সেলফ কনফিডেন্স যদি নিজের মধ্যে না থাকে, তাহলে কিন্তু তোমাকে কিন্তু সেই পার্টিকুলার পারফরমেন্স কিন্তু কখনোই বা তোমার কোনো কিছুকে অ্যাচিভ করা কিন্তু সম্ভব। আর কি হচ্ছে কগনিটিভ কনসেন্ট্রেশন ট্রেনিং। কনসেন্ট্রেশন ট্রেনিং মানে কি, মনোযোগ, একটা পার্টিকুলার অ্যাটেনশনে তোমাকে কনসেন্ট্রেট করা, মনোযোগকে স্থির করা। স্থির করে যেতে জন্য বিভিন্ন যোগ মেডিটেশন আমরা করি। এট এ টাইম একটা হিউম্যান বিং 4টে জায়গায় অ্যাটেনশন, 14 রকমের ফ্যাক্টরে অ্যাটেনশন যেতে পারে। আমরা এটা কিছু, তোমরা হয়তো আমার কথা শুনছো কিন্তু পারিপার্শ্বিক তুমি অন্য কিছু ভাবছো, অন্য কিছুকে দেখছো, কিন্তু সেখান থেকে পার্টিকুলার কোনো একটা কাজের প্রতি তোমাকে সঠিকভাবে অ্যাটেনশন করতে হবে। হ্যাঁ, সমস্ত বাইরের ডিস্ট্রাকশন সেরে সমস্ত কিছু পার্টিকুলার একটা নির্দিষ্ট ফোকাসের মাইন্ডটাকে কনসেন্ট্রেশন করা, সেই কনসেন্ট্রেশন ট্রেনিং তোমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, সেটা কে শেখাবে? সাইকোলজি। এখন সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টর যদি তুমি কনসেন্ট্রেশন না করো, তাহলে কিন্তু কখনো তোমার পারফরমেন্স ডেভেলপ হওয়া সম্ভব নয়। আবার আছে বায়োফিডব্যাক ট্রেনিং। বায়োফিডব্যাক মানে কি, যে এই যে তুমি যে কোনো কিছুকে করছো, সে করার পর তোমার যে দেহের যে প্রতিক্রিয়া, সেগুলো সঠিক আছে কিনা, তুমি যে কাজটা করছো সেটা ঠিক রাস্তায় তুমি যাচ্ছ কিনা, তার জন্য তোমাকে সঠিক প্রতিক্রিয়া ফিডব্যাক নিতে হবে। যদি কিছু ভুল হয় সেটাকে তোমাকে কারেকশন করে পুনরায় আবার চেষ্টা করতে হবে। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, নিয়মিত ফিডব্যাক নেওয়াটা ভীষণ জরুরি। এছাড়া আছে কি অ্যারাউজাল রেগুলেশন। অ্যারাউজাল রেগুলেশন মানে কি, উত্তেজনাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। অ্যারাউজাল মানে কি উত্তেজনা, এই যে অনেক সময় আমরা খুব রেগে যাই, খুব উত্তেজিত হয়ে যাই, খুব ক্লান্তি আসে। তাহলে এই অবস্থা যদি তুমি থাকে, খুব যদি উত্তেজিত হয়ে যায়, সেই অবস্থা তোমাকে পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব না। কারণ তোমাকে তাহলে কি সেই অ্যারাউজালটাকে রেগুলেশন টেকনিক তোমাকে সেখানে শিখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে কগনিটিভ রিকনস্ট্রাকশন। কগনিটিভ রিকনস্ট্রাকশন মানে কি, এই যে সবসময় যে তোমাদের মাথার ভিতর যে সমস্ত খারাপ নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আছে, না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, এটা করলে ওটা হবে, আমি যদি এটা করি অমুক আসবে তমুক আসবে, এই যে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ ফিলিং যেগুলো আছে, সেগুলোকে দূর করতে হবে। সেগুলোকে দূর করে অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কিছু তোমাকে সেগুলোকে ভাবতে হবে। মানে কগনিটিভ রিকনস্ট্রাকশন, পুনরায় সেটাকে কনস্ট্রাকশন করতে হবে। পুরোনো বাড়ি যেমন সেটাকে ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করা হয়, সেরকম তোমাদের মেন্টাল প্রসেসে যে সমস্ত নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ ফিলিং গুলো আছে, যেগুলো তোমাকে দুশ্চিন্তা তৈরি করতে সাহায্য করে, সেগুলোকে দূরে হাঁটিয়ে সেখানে নতুন পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ নেস সবকিছু চিন্তা ভাবনা তোমার মধ্যে সেখানে ঢোকাতে হবে। সেই জন্য এটাকে বলছে কগনিটিভ রিকনস্ট্রাকশন। মাইন্ডফুলনেস ট্রেনিং। মাইন্ডফুলনেস ট্রেনিং মানে কি, একদম তোমাকে কি করতে হবে, একদম মনোযোগ তোমাদেরকে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য তোমাকে সবসময় কি করতে হবে, পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য একদম তোমাকে ফুললি কি করতে হবে, তোমাকে মোটিভেট করতে হবে। তোমার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং তোমাকে মোটিভেট করতে হবে, ছোট ছোট গোল করতে হবে। সেই ছোট ছোট গোলগুলোকে যখন তুমি অ্যাচিভ করতে পারবে, তোমার মধ্যে একটা উৎসাহ তৈরি হবে। সেই উৎসাহ তোমাকে পরবর্তী গোলের দিকে পৌঁছাতে তোমাকে তোমাকে সাহায্য করবে। সেটা হচ্ছে মাইন্ডফুলনেস ট্রেনিং তোমাকে দিতে হবে। লাস্ট কি, মোটিভেশনাল ইন্টারভিউ। কি হবে, খেলোয়াড়দের সাথে তাদের কি অনুপ্রেরণামূলক কথাবার্তা তাদের সঙ্গে বলতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। হ্যাঁ, তাদের মধ্যে অনুপ্রেরণা দিতে হবে। তবেই কিন্তু এই সাইকোলজিক্যাল এই ফ্যাক্টর গুলো যদি আমরা প্র্যাকটিস করি, বা অ্যাথলিটদের যদি আমরা এগুলোকে রেগুলেট করতে পারি বা শেখাতে পারি, তবেই কিন্তু একজন পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব। একটা কমন কথা আছে সাইকোলজিতে, যেটা যোগী বেরা বলেছে, যে একজন অ্যাথলিটের পারফরমেন্স ডেভেলপ করার জন্য বা একটা সফল পারফরমেন্স যদি সঠিকভাবে হয়, তার 90% তার ফ্যাক্টর ডিপেন্ড করে তার সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো, 10% ডিপেন্ড করে অনলি ফর তার ফিজিক্যাল এবিলিটি। কি ক্ষেত্রে বলছে, ধরো তুমি খুব
ভীষণ ভালো অ্যাথলিট, ভীষণ প্র্যাকটিস করেছো, ভীষণ পারফরমেন্স, হঠাৎ করে ডিউরিং তোমার কম্পিটিশনের আগে তুমি কোনো নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স তোমাকে দেওয়া হলো, নেগেটিভ কোনো খবর তোমাকে বলা হলো, তুমি খুব ডিপ্রেশনে চলে গেলে, তোমার ওই পার্টিকুলার গেমের প্রতি কোনো কনসেন্ট্রেশনই নেই, তুমি কি সেখানে পারফরমেন্স করতে পারবে? কখনোই পারবে না। সেই জন্য বলছে 90% ডিপেন্ড অন ইউর সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোকে ডেভেলপ করতে গেলে এই সমস্ত সাইকোলজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো। এই সমস্ত ট্রেনিং গুলোকে আমাদেরকে ভালো করে শিখতে হবে। এইবার যদি আমরা আসি যে ইম্পর্টেন্স অফ স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস সাইকোলজির গুরুত্ব কোথায়, স্পোর্টস সাইকোলজি কেন আমরা পড়বো। এক নাম্বার কি আছে, ইমপ্রুভ অ্যাথলেটিক্স পারফরমেন্স। ইয়েস, সাইকোলজি কেন করবো? অ্যাথলেটিক্সের পারফরমেন্স উন্নতি করতে করবো। কারণ আমরা এই যে বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে আমরা কি করবো, সেগুলো অ্যাটেনশন বলো, কনসেন্ট্রেশন বলো, স্কিল বলো, সেগুলো কি করবো, সেগুলোকে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর সেগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে। ডেভেলপ করলে কি হবে, অটোমেটিক পারফরমেন্স ডেভেলপ হবে। 2 নম্বর কি করবে, রিডিউস স্ট্রেস অ্যাংজাইটি। ইয়েস, আমাদেরকে স্ট্রেস খেলার সময় কি আমরা কোনো বা খেলা বা কোনো এক্সামের আগে আমরা অতিরিক্ত স্ট্রেস হয়ে যায়, অ্যাংজাইটি হয়ে যায়, সেগুলো কি করবে, এই অ্যাংজাইটি বা স্ট্রেস গুলোকে কমিয়ে আনতে সাহায্য করবে। মানসিক যে চাপ বা প্রতিযোগিতার আগে যে চাপ, সেই চাপটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তোমাকে সঠিকভাবে তোমার পার্টিকুলার গেমের প্রতি কনসেন্ট্রেশন করতে সাহায্য করবে। আর কি করছে, বিল্ড করবে সেলফ কনফিডেন্স। ইয়েস, নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করবে, যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন নিজের উপর বিশ্বাস যে আমি ভালো পারফরমেন্স করবো, এই ক্ষমতা বৃদ্ধি করতে তোমাকে কে সাহায্য করবে, সাইকোলজি। স্পোর্টস সাইকোলজি সাহায্য করবে। কারণ স্পোর্টস সাইকোলজির টেকনিক আছে কি, সেলফ কনফিডেন্স বা সেলফ টক। যে সেলফ টক তোমার মধ্যে কি করবে, সেলফ বিল্ড করবে তোমার মধ্যে সেলফ কনফিডেন্স। আর কি করবে, এনার্স মোটিভেশন। ইয়েস, তোমার মধ্যে একটা প্রেরণা, একটা আভ্যন্তরীণ শক্তি, একটা ইন্টারনাল ফোর্স তোমাদের ডেভেলপ করবে, যার ফলে কি সেটা হতে পারে ইন্টারনাল ফোর্স, কোনো ইন্টারনাল ফোর্স হতে পারে বা কোনো একটা এক্সটার্নাল ফোর্স হতে পারে, যেটা তোমাদের কি করবে, ওই পারফরমেন্সের দিকে তোমাকে ঠেলতে সাহায্য করবে, যার ফলে তোমার পারফরমেন্স ডেভেলপ হবে। আর কি করবে, ইমপ্রুভ ফোকাস এন্ড অ্যাটেনশন। ইয়েস, তোমার মধ্যে খেলোয়াড়দের মধ্যে কি হবে, মনোযোগ এবং তার যে কনসেন্ট ফোকাস, সঠিক ফোকাস, সেই ফোকাস বা অ্যাটেনশন মনোযোগ সেটাকে ডেভেলপ করতে বা বৃদ্ধি করতে সাহায্য করবে। আর কি করবে, ডেভেলপ মেন্টাল টাফনেস। মেন্টাল টাফনেস মানে কি, মানসিক দৃঢ়তা তৈরি করতে, যে কোনো পরিস্থিতি হোক না কেন, সেটা হতে পারে কোনো জয়, হতে কোনো পরাজয়, যে কোনো পরিস্থিতিতে খুব ধৈর্য সহকারে, খুব শান্ত অবস্থায়, খুব কনফিডেন্সের সহিত সেই পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা তোমার মধ্যে এই সাইকোলজি তোমাকে শেখাবে। আর কি আছে, এখানে দেখো, এডস ইন গোল সেটিং। যে কোনো প্রকার লক্ষ্যটাকে আমরা সঠিকভাবে, যে সেই লক্ষ্যটাকে আমরা নির্ধারণ করতে সাহায্য করে স্পোর্টস সাইকোলজি। আমরা জানি যে যদি আমরা লক্ষ্যটাকে, আমরা যখন গোল সেটিং করবো, জানি গোল সেটিং করার জন্য আমাদের স্মার্ট গোল সেটিং হওয়া দরকার। যে একটা গোল যেটা করবো, সেই গোলটার জন্য অবশ্যই বাস্তবসম্মত হয়। এমন কিছু গোল করবো না যেটাকে কোনোদিন অ্যাচিভ করা সম্ভব না। তাহলে সেই যে আমরা কেমন ধরনের গোলটাকে করবো এবং কোন সময়ের মধ্যে সেটা করবো, সেইটার জন্য আমাদের এই সাইকোলজি আমাদেরকে সাহায্য করবে। এবং ইমপ্রুভ করবে টিম কোহেশন। ইয়েস, দলের মধ্যে একটা বন্ডিং, একটা দলের মধ্যে একটা যোগাযোগ, একটা আস্থা, পরস্পরের মধ্যে সহযোগিতা, কোঅপারেশন, সেইগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে। হেল্পস উইথ ইনজুরি রিকভারি। ইয়েস, যে কোনো প্রকার চোট থেকে সেরে ওঠার জন্য, দ্রুত সেরে ওঠার জন্য, আমাদের এই যে বা দ্রুত পুনর্বাসন করার যে মানসিক যে ইতিবাচক প্রভাব, এই স্পোর্টস সাইকোলজি আমাদেরকে শেখাবে। আর কি করবে, ডেভেলপমেন্ট অফ স্পোর্টসম্যানশিপ এন্ড এথিক্স। ইয়েস, খেলোয়াড় সুলভ আচরণ এবং যে আমাদের এথিক্স, সমস্ত নীতি, ফেয়ার প্লে, যেগুলো আমরা কোনো প্রকার ন্যায্য যেটা খেলা বা সমস্ত নিয়ম কানুন মেনে যেটা খেলা, সেই সম্পর্কে আমাদেরকে সচেতন করতে সাহায্য করবে স্পোর্টস সাইকোলজি। এই হলো স্পোর্টস সাইকোলজির ইম্পর্টেন্স। এখন আরেকটা বিষয়, ছোট্ট একটা বিষয় দিয়ে আমি শেষ করি, সাইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্টিং স্পোর্টস পারফরমেন্স। অলরেডি কিন্তু তোমরা জানো কোন কোন ফ্যাক্টর গুলো আমাদেরকে, সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে আমাদের পারফরমেন্সকে ডেভেলপ করতে সাহায্য করে। তার মধ্যে দেখো, প্রথম হচ্ছে কি, মোটিভেশন। এই মোটিভেশন কি, এই দেখো, একটা পারফরমেন্স যদি তুমি অ্যাচিভ করতে যাও, তাহলে কি হচ্ছে, তোমাকে দীর্ঘদিন তোমাকে একটা কাজের প্রতি অনুসরণ করতে হবে। তোমাকে সকালবেলা প্র্যাকটিস করতে হবে, বিকেলবেলা প্র্যাকটিস করতে হবে, রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই রেগুলার একই কাজ, একই ধরনের প্র্যাকটিস, একই ধরনের ট্রেনিং তোমাকে করতে কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে কি এমন জিনিস আছে যেটা তোমাকে এই কাজটা করতে তোমার ভালো লাগবে, এই বা তোমাকে কাজটা করতে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে? সেটা হচ্ছে এই মোটিভেশন, একটা ফোর্স। যেমন আমি বারবার ছাত্রদেরকে এই মোটিভেশন পড়ানোর সময় বলি যে একটা নিউটনের ফার্স্ট ল আমি ফলো করি। ধরো একটা স্থির বস্তু, একটা বল, ফুটবলকে যদি রাখা হয়, তাহলে ফুটবলকে যতক্ষণ না আমি কিক করছি, তাহলে ফুটবলটা তো জায়গা থেকে নড়বে না। তাহলে ফুটবলটাকে আমি যতক্ষণ না কিক করবো, ফুটবল কিন্তু নড়ছে না। তাহলে যখনই আমি কিক করছি, মানে কি, একটা ফোর্স
বলকে প্রেসার দেওয়া হচ্ছে, বল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ঠিক মোটিভেশন হচ্ছে আমাদের ইন্টারনাল একটা ফোর্স, যে ফোর্স আমাদের ভেতর থেকে বারবার লাথি মারছে, চলো তোমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, তোমাকে ছুটতে হবে, তোমাকে ভালো পারফরমেন্স করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই যে ফোর্স, এই যে তাড়না তোমাকে দাঁড়িয়ে, এই যে মোটিভেশন, এই মোটিভেশন যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি কি হবে, তোমার পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য তুমি প্র্যাকটিস করবে, যার ফলে তোমাকে কি হবে, কঠোর অনুশীলন, কঠোর প্র্যাকটিস, হ্যাঁ, যে নির্দিষ্ট লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য তোমাকে এই কাজগুলোকে করতে হবে। ওই ফোর্স তোমাকে, তোমাকে ওই মোটিভেশন তোমাকে ওই নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছোটাবে। আবার এই ফোর্স আবার মোটিভেশন আবার তার মধ্যে দু প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল, সেগুলো আমরা পরে বলবো। আর একটা হচ্ছে কনফিডেন্স বা সেলফ এফিকেসি, নিজের উপর দক্ষতা বা আত্মবিশ্বাস এবং সেলফ কনফিডেন্স। এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর যদি তোমার মধ্যে কনফিডেন্স, পজিটিভ অ্যাটিটিউড না থাকে, পজিটিভ কনফিডেন্স না থাকে, নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে কি তুমি ভালো পারফরমেন্স করতে পারবে? কখনোই করতে পারবে না। যে কোনো প্রকার পরিস্থিতিতে এখানে একটু একটু যদি প্রেশার ক্রিয়েট পরিস্থিতি একটু যদি হয়, নিজের প্রতি যদি আত্মবিশ্বাসী না থাকে, তাহলে কি হবে, তুমি হাল ছেড়ে দেবে, তোমার পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে অলওয়েজ কি হবে, নিজের ভিতর পজিটিভ কনফিডেন্স তোমার মধ্যে রাখতে হবে। অ্যাংজাইটি, স্ট্রেস, ইয়েস, এইসব খেলোয়াড়দের যদি মনোসংযোগ ঠিক রাখতে হয়, অনেক সময় দেখো না খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, দর্শকদের কথাই বা অন্য প্লেয়ার যখন কিছু স্যালেজিং করছে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ, তাহলে সেই জায়গাটা তুমি যদি সেটাকে কন্ট্রোল না করতে পারো, রেগুলেট না করতে পারো, তাহলে কি তোমার খেলার মধ্যে কনসেন্ট্রেশন করতে পারবে? কখনোই করতে পারো না। তাহলে সেগুলোকে আমাদের মধ্যে সঠিকভাবে রেগুলেট করতে হবে। আর কি হবে, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, ইয়েস। একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে কোনো সময় গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে, সেই সময় তোমার অ্যাটেনশন যদি সঠিকভাবে মনোযোগ, তুমি গোল পোস্টে দাঁড়িয়ে আছো, গোল পোস্টে দাঁড়িয়ে আছো, বাইরে থেকে শুট করছো, তোমার অ্যাটেনশন অন্যদিকে হঠাৎ করে চোখ চলে গেল, তাহলে কি পারফরমেন্স ভালো হবে? কখনোই হবে না। ডিউরিং কম্পিটিশনে তোমার অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন যেন সঠিক তোমার পার্টিকুলার গেমের প্রতি থাকে, সেদিকে তোমার ডিপেন্ড করবে। হ্যাঁ, অ্যারাউজাল লেভেল, তোমার উত্তেজনা, হ্যাঁ, সঠিকভাবে পারফরমেন্সকে ধরে রাখার জন্য তোমার এই অ্যারাউজাল লেভেলকে নিয়ন্ত্রণ করতে হবে। অ্যাগ্রেসিভনেস, আক্রমণাত্মক বিহেভিয়ার, যে অন্যকে আমি মেরে দেবো, হ্যাঁ, সে আক্রমণাত্মক বিহেভিয়ারকে নিজেকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে হবে, তবে কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে। অনেক সময় কি হয়, আমরা যখন খেলতে খেলতে অন্য কেউ কিছু বললো, আমরা খুব তেড়ে যাই তার দিকে, তাকে মারবোই, দেখে নেবো, যা করবো করি তো। তাহলে এই সমস্ত আচরণগুলো থেকে দূরে সরে রাখতে হবে, কারণ এই সমস্ত আচরণ কি করবে, তোমাকে মেন্টালি ডিস্টারবেন্স করবে। যখনই তোমার মেন্টালি ডিস্টারবেন্স করবে, তোমার কনসেন্ট্রেশন, তোমার ফোকাস অন্যদিকে ঘুরে যাবে। আর যখনই তোমার কনসেন্ট্রেশন, ফোকাস ঘুরে যাবে, তখন তোমার পারফরমেন্স ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এই সমস্ত আচরণগুলো কিন্তু অনেক সময় অপোনেন্ট প্লেয়ার, অপোনেন্ট কোচ তোমায় কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমাকে অ্যাগ্রেসিভনেস হওয়ার তৈরি করার চেষ্টা করবে। সেখান থেকে কি করতে হবে, নিজেকে রেগুলেট করতে হবে, নিজের পার্টিকুলার ফোকাস বা কনসেন্ট্রেশন সেটাকে ধরে রাখার জন্য। এবার আসি কি, মেন্টাল টাফনেস। মেন্টাল টাফনেস মানে মানসিক দৃঢ়তা, যে কোনো পরিস্থিতিতে আসুক সেখানে সঠিকভাবে নিজেকে যাতে সামলাতে পারো, পরিস্থিতির জন্য মোকাবিলা করতে পারো, সেই মনোবল তোমাদের মধ্যে গড়ে তুলতে হবে। গোল সেটিং, সঠিকভাবে লক্ষ্যটাকে নির্দেশনা করতে হবে, মানে আমাদের লক্ষ্যটাকে স্থির করতে হবে, যে আমি সেই লক্ষ্যটাকে কিভাবে অ্যাচিভ করবো। পার্সোনালিটি ট্রেট, ব্যক্তিগত আচরণ, যে কোন ধরনের ব্যক্তিত্ব কোন পারফরমেন্সের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেদিকে মাথায় রাখতে হবে। টিম কোহেশন বা সোশ্যাল সাপোর্ট, দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। ইমোশনাল কন্ট্রোল, প্রত্যেকের মধ্যে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগের মধ্যে কোনো রাগ, ভয়, অতিরিক্ত উত্তেজনা, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে সঠিকভাবে পরিস্থিতি অনুযায়ী সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে পারলেই পারফরমেন্স ডেভেলপ হবে, আর না হলে না। এই হচ্ছে গোটা সাইকোলজিক্যাল একটা জাস্ট ওভারঅল ধারণা। এখন আমরা কিছু জাস্ট এর সাথে আরেকটা জিনিস আমরা একটু পড়ে শেষ করব। মেজর কন্ট্রিবিউশন অফ ফোর সাইকোলজিস্ট, যে কতগুলো মেজর কন্ট্রিবিউট, মানে বেশ কিছু সাইকোলজি সম্পর্কে বেশ কিছু কন্ট্রিবিউশন, তাদের অবদান রেখে গেছিল, সেগুলো মাঝে মধ্যে প্রশ্ন আসে, সেগুলোকে আমরা একটুখানি দেখে নিই। ফার্স্ট যদি আমরা দেখি, একজন কন্ট্রিবিউটরের নাম হচ্ছে সাইকোলজিস্ট বিখ্যাত, সেটা হচ্ছে কোলেমান গ্রিপ। এই কোলেমান গ্রিপকে কি বলা হচ্ছে, ফাদার অফ পোর সাইকোলজি। পরীক্ষায় আসতেই পারে ক্রিয়া মনোবিজ্ঞানের জনক কি, তখন তোমরা উত্তর দেবে কি, কোলেমান গ্রিপ। এবং কি হয়েছিল, ইনি কি করেছিল, স্টাবলিশমেন্ট দ্য ফার্স্ট পোর সাইকোলজি ল্যাব ইন দা ইউএসএ 1925। এই কোলেমান গ্রিপ কি কন্ট্রিবিউট করেছিল, প্রথম স্পোর সাইকোলজি ল্যাব করেছিল কত সালে, 1925 সালে। কোথায়, ইউএসএ। ক্লিয়ার। তাহলে এই কোলেমান গ্রিপ সম্পর্কে কতগুলো কথা মনে রাখতে হবে। তাকে ক্রিয়া মনোবিজ্ঞানের জনক বলা হচ্ছে, এক। 2 নম্বর, ফার্স্ট ফোর সাইকোলজি ল্যাব তৈরি হয়েছিল কোথায়, তৈরি হয়েছিল ইউএসএ। কত সালে তৈরি হয়েছিল, 1925 সালে। এবার আছে রেন মার্টেন্স। রেন মার্টেন্সে কি বলা হয়, ডেভেলপ কম্পিটিটিভ অ্যাংজাইটি থিওরি। কম্পিটিটিভ অ্যাংজাইটি থিওরি, প্রতিযোগিতামূলক উদ্বেগ তত্ত্ব থিওরি কে ডেভেলপ করে, রেন মার্টেন। ক্লিয়ার। আর কি করেছিল, অথর মেনি ফাউন্ডেশন টেক্সট ইন অ্যাপ্লাইড স্পোর্টস সাইকোলজি। তিনি বহু এই মনোবিজ্ঞানের, ক্রিয়া মনোবিজ্ঞানের নিয়ে বহু বই তিনি প্রকাশ করেছেন।
আরটা আছে কি ব্রুস অগিলভি। ব্রুস অগিলভি কি করেছিলেন? পায়োনিয়ার ইন অ্যাপ্লাইড স্পোর্টস সাইকোলজি। এই যে ক্রিয়া মনোবিজ্ঞানের প্রতীক, ক্রিয়া মনোবিজ্ঞানের জনক হচ্ছে এই ব্রুস অগিলভি। আর কি করেছিল? তিনি করেছিল ওয়ার্ক উইথ এলিট অ্যাথলিট অন মেন্টাল ট্রেনিং অ্যান্ড পারফরমেন্স, যে মানসিক প্রশিক্ষণে যে অভিজ্ঞ খেলোয়াড়দের কিভাবে কাজ করে, যে মেন্টাল ট্রেনিং, মেন্টাল প্রসেস, সেইভাবে কিভাবে কাজ করছে খেলোয়াড়দের উপর, সেই নিয়ে তিনি স্টাডি করেছিল। এগুলো হচ্ছে ড্রথি ভি হ্যারিস, যাকে বলা হয় অ্যাডভোকেট ফর ওমেন ইন স্পোর্টস সাইকোলজি। নারীদের ক্রিয়া মনোবিজ্ঞান চর্চা উৎসাহিত করেছিলেন এই ডরোথি ভি হ্যারিস। এবং তিনি প্রমাণ করেছিলেন যে পেশাগত ভূমিকাও, নারীদের ক্ষেত্রে যে পেশাগত ভূমিকা একটা উন্নয়নের জন্য তিনি ভীষণভাবে অবদান রেখেছিলেন। এরপর আছে কি টেরি ওয়ারলিক। টেরি ওয়ারলিক কি বলেছিলেন? যে ডেভেলপমেন্ট অফ মেন্টাল স্ট্র্যাটেজি লাইক ফোকাস, রিল্যাক্সেশন, গোল সেটিং স্পেসিফিক্যালি ফর অলিম্পিক অ্যাথলিট। তিনি অলিম্পিক অ্যাথলিটদের উপর এই যে ফোকাস, রিল্যাক্সেশন, গোল সেটিং এর জন্য তিনি তার যে তথ্য সেগুলোকে তিনি এস্টাবলিশমেন্ট করেছিলেন। এরপর আছে রবার্ট ওয়েনবার্গ ও ড্যানিয়েল গোল্ড। তিনি কি করেছিলেন? ফাউন্ডেশন অফ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ সাইকোলজি। তিনি হচ্ছে এই যে ফাউন্ডেশন অফ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ সাইকোলজি যে বই বের করেছিল তার লেখক, এবং যেটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ এই বইটা, খুবই ইম্পর্টেন্ট একটা বই। এরপরে আছে কে অ্যান্ডারসন এরিকসন। তিনি কি করেছিল? তিনি হচ্ছে নোন দ্য ডেলিভারেট দ্য প্র্যাকটিস থিওরি অ্যান্ড রিসার্চ এক্সপার্ট পারফরমেন্স, ইচ্ছাকৃত অনুশীলনের তত্ত্ব। তিনি তার যে পারফরমেন্স নিয়ে গবেষণা সেটা তিনি এস্টাবলিশ করেছিলেন। বিএফ স্কিনার কি করেছিলেন? বিহেভিয়ারাল রিএনফোর্সমেন্ট থিওরি, মাঝে মধ্যেই প্রশ্ন আসে যে আচরণবাদের তত্ত্ব কে এস্টাবলিশমেন্ট করেছিলেন? বিএফ স্কিনার। বিহেভিয়ারাল রিএনফোর্সমেন্ট থিওরি মাথা রাখবে। আলবার্ট বান্দুরা কি করেছিল? সেলফ এফিকাসি থিওরি ডেভেলপ করেছিল। আলবার্ট বান্দুরা সেলফ এফিকাসি থিওরি স্টাবলিশ করেছিল, যে ক্রিয়ায় আত্মবিশ্বাসে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিন পিয়াজেট কি করেছিল? কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, মাঝে মধ্যেই প্রশ্ন আসে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কে এস্টাবলিশমেন্ট করেছিল? জিন পিয়াজেট। মাথা রাখতে হবে। যেখানে কি করেছিল? যে খেলোয়াড়দের যে কৌশল সেগুলোর সাথে কিভাবে সেগুলো বোঝায় এবং শেখার মধ্যে পরস্পরকে সহযোগিতা করে সেটা জানতে সাহায্য করেছিল। আর একটা হচ্ছে কে জেডি জি জোন্স। সে কি করেছিল? ডেভেলপমেন্ট দ্য মাল্টি ডাইমেনশনাল অ্যাংজাইটি থিওরি অ্যান্ড মডেল অফ এক্সপ্লানেশন স্ট্রেস অ্যাংজাইটি ইন স্পোর্টস, যে খেলাধুলায় মানসিক চাপ এবং উদ্বেগ কিভাবে ভ্যারাইটিস মাল্টি ডাইমেনশনাল অ্যাংজাইটি থিওরি আছে সেগুলোর উপর তিনি একটা মডেল চার্ট তিনি তৈরি করেছিলেন। যখন আমরা অ্যাংজাইটি পড়বো তখন আমরা সেগুলোকে ভালোভাবে আমরা আরো বেশি করে জানতে সাহায্য করবে বা আমরা সেগুলোকে জানবো। এই হলো এই সাইকোলজিক্যাল যে সমস্ত তোমাদেরকে টপিক গুলো আছে তার মধ্যে জাস্ট আমরা এই সাইকোলজিক্যাল আসপেক্ট নিয়ে একটা ওভারঅল ধারণা তোমাদেরকে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই হেল্পফুল বা কাজে তোমাদের নিশ্চয়ই আসবে। সাইকোলজি সম্পর্কে তোমাদের একটা ওভারঅল ধারণা তোমাদের মধ্যে নিশ্চয়ই তৈরি হয়েছে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোয়েরিজ থাকে তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে সেই কোয়েরিজ গুলোকে নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করব। বলো। আচ্ছা, ছোট ছোট দু তিনটে বিষয়। বলো। আহ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ওই যে পারসেপশন যেটা বিষয়টা, ওখানে যে ইন্দ্রিয় অনুভূতিটা বলছেন, তার বাইরে হচ্ছে ওটা তো কাজ করবে, এটা অনলি ওই সেন্সর অর্গান বিষয়টা। না, পারসেপশনের ক্ষেত্রে যেটা ওখানে বললেন। পারসেপশন হচ্ছে তুমি কোনো একটা স্টিমুলাস গ্রহণ করার পর তোমার ব্রেন সেটাকে অনুভব করছে, করার পর তুমি সেটাকে যেটাকে অনুভূতি যেটা তুমি করছো। ধরো তোমার কাছে কি করে বলবো তোমাকে, ধরো তোমার কাছে অনেক সময় 6টা একটা 6 লেখা আছে, ধরো তুমি দেখছো 6, পেছনের লোকটা যদি উল্টো করে সেটাকে দেখে সে দেখবে সেটাকে 9, তাই তো? তাহলে কেন দেখছে? কারণ তার স্টিমুলাস, তুমি তোমার স্টিমুলাস সেটাকে তুমি যখন তুমি স্টিমুলাসটা গেল দেখার পরে তোমার মনে হলো এটা 6। যে দেখছে দুজনে কিন্তু কেউ ভুল না, দুজনে কিন্তু ঠিক, হুম ও কিন্তু উল্টো দেখছে। তার মানে কি, কোনো একটা স্টিমুলাসকে তুমি যখন তুমি রিসিভ করলে, সেই স্টিমুলাসটাকে রিসিভ করে তোমার সেন্সারি যখন অর্গান গুলো সেগুলোকে রিসিভ করে তোমার সিএনএস এ পাঠালো, সিএনএস ওটা প্রসিড করে বললো না এটা এই। এটাই হচ্ছে পারসেপশন, তুমি যেটা অনুভব করছো ঠিক ফিল আছে, করছো। বুঝতে পারছি বুঝতেছি। মানে আমাদের ওই মানে অর্গান কাজ করবে আর কি, মানে হ্যাঁ, ধরুন অর্গান তো। যেমন হয়তো আমরা, হ্যাঁ, এটা হয়তো আমরা ধারণার জন্ম যে একটা চেয়ার দেখছি, চেয়ারের 4টে পায়া, তারপর আর এক্সট্রা এক্সট্রা আমরা এটা ধারণা জন্ম বা অনুভূতি বা জ্ঞান। হুম, তাহলে আমরা তো চোখ দিয়ে দেখছি, দেখে ওটা পাচ্ছি, তার মানে হ্যাঁ, আমাদের ওই ইন্দ্রিয় অনুভূতি থাকছে আর কি। একদম একদম। তাই তো স্যার? হ্যাঁ, আচ্ছা। অবশ্যই ইনফরমেশন তো আমি এই যে আমাদের যে 5টা যে সেন্সারি অর্গান আছে এর বাইরে তো আমাদের কোনো আর কোনো অর্গান নেই যেগুলো আমরা কোনো কিছুকে হুম হুম রিসিভ করবে স্টিমুলাসকে।
একটা স্টিমুলাস আচ্ছা। তোমার কাছে গেল, সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি সেটাকে কি অনুভব করছো। অনেক সময় হয় না যে আমি কোনো ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে গল্প শোনাচ্ছে কেউ, সেই গল্প শুনতে শুনতে তোমরা সেই ব্যক্তিকে একটা অনুমান করি, করি কি আমরা করি না, যে এই ব্যক্তিটা হুম, তাহলে হুম। এরকম হতে পারে। এটাই হচ্ছে পারসেপশন, আচ্ছা। তুমি কি ফিল করছো সেটা শোনার পর। তাহলে সেখানে স্টিমুলাসটা গেল কি, কান দিয়ে তুমি হিয়ারিং, তুমি শুনছো, তাহলে কান দিয়ে তোমার সেন্সারি অর্গান, সেই অর্গান দিয়ে তুমি স্টিমুলাস গেল, যাওয়ার পর তুমি সেটাকে এবার ফিল করছো, পারসিভ করছো, সেটাই হচ্ছে পারসেপশন। আর কিছু, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। আর কিছু? আর আরেকটা বিষয় তাহলে মোটিভেশনের মোটিভেশন মোটিভেশন হ্যাঁ বলো। মোটিভেশন যেটা ওখানে পরে পরে অবশ্যই ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। মানে ওখানে ইন্টারনাল বিষয়টা মানে অনলি বোঝাচ্ছিল আর কি। তো না না না, মোটিভেশনের নট, ক্ষেত্রে তো ইন্টারনাল এক্সটার্নাল উপায় হতে পারে। না না না, ইন্টারনাল এক্সটার্নাল যাই হোক না কেন, মোটিভেশন দু ভাগে হচ্ছে টাইপস। একটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন, একটা আছে এক্সটার্নাল মোটিভেশন, সেগুলো ছাড়ো। সেইগুলো থেকে হ্যাঁ, আমার আচ্ছা, কাছে ঠিক আছে। স্টিমুলাস আসবে, এসে আমাকে তাড়াবে কে? ভেতর থেকে তো তাড়াবে। আচ্ছা, হুম। সিম্পল মোটিভেশন ইজ এ ফোর্স, মোটিভেশন ইজ এ ফোর্স, যে ফোর্স আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আমরা যখন মোটিভেশন নিয়ে যখন আমরা পড়বো, তখন ডিটেলস আমরা বলবো, মোটিভেশন সাইকেল বলবো, তখন দেখবো মোটিভেশন ক্লিয়ার হয়ে যাবে আরো। আর একটা পার্থক্য স্যার, ওই সুখটা ওটা খুব মাঝে মধ্যে ইয়ে হয়ে যায়, যেটা স্ট্রেস আর অ্যাংজাইটির মানে হবে, পার্থক্যটা একটু হবে সূক্ষ্ম। স্ট্রেস অ্যাংজাইটি সব আমরা যখন ক্লাসগুলোকে নিয়ে যখন বলবো, আর ও, স্ট্রেস নিয়ে আচ্ছা, যখন আচ্ছা। আলাদা করে ক্লাস হবে, তো এগুলো নিয়ে, এটা তো জাস্ট সাইকোলজি একটা ওভারঅল তোমাদের ধারণা। স্ট্রেস নিয়ে তোমাদের হুম। গোটা একটা ক্লাস হবে, অ্যাংজাইটি নিয়ে গোটা ক্লাস হবে, তখন দেখবে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর কি, ওকে, তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে, ভিডিও। হুম, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, তো তোমাদের এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা শোনার জন্য। এবং যদি তোমাদের ক্লাসটা হেল্পফুল বলে মনে হয়, ক্লাসটা যদি তোমার কোনো প্রয়োজনে আসে, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে এমবি কোচিং ক্লাস এতক্ষণ থাকার জন্য। ওকে স্যার।